কিছু মুখ আমাদের সত্য বলে, কিছু মুখোশ আমাদের মায়া দেখায়। আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই জগতে যেখানে মুখ আর মুখোশের মধ্যে সীমারেখা মুছে যায়। এখানে চোখে চোখ রাখলে সব দেখা যায় না, এবং বিশ্বাস করার মতো সহজ সত্যও নেই। প্রতিটি মুহূর্তে সতর্ক থাকা জরুরি, কারণ যে কেউ আপনার কাছে বন্ধু মনে হতে পারে, সত্যিই বন্ধু নাও হতে পারে। সাহস থাকলে মন খুলে নয়, মন সতর্ক রেখে শুনুন থ্রিলার গল্প মুখ আর মুখোশ। চঞ্চল হয়ে উঠেছে কলকাতা শহর। কলকাতার চঞ্চলতা কিছু নতুন কথা নয়। বসন্ত, ডেঙ্গু, বেরিবেরি, প্লেগ, কলেরা, টাইফয়েড প্রভৃতির জীবাণু প্রায়ই এখানে বেড়াতে এসে তাকে করে তোলে চঞ্চল। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাতেও সে অচঞ্চল থাকতে পারে না। আজকাল উড়োজাহাজি বোমার ভয়েও সে চঞ্চল হয়ে ওঠে ক্ষণে ক্ষণে। কিন্তু আমি ওরকম চঞ্চলতার কথা বলছি না। মাসখানেক আগে শ্যামলপুরের বিখ্যাত জমিদার কমলকান্ত রায়চৌধুরী কলকাতায় এসেছিলেন বড়দিনের উৎসব দেখবার জন্য। তার একমাত্র পুত্রের নাম বিমলাকান্ত, বয়স 10 বছর। একদিন সকালে সে বাড়ি সংলগ্ন বাগানে খেলা করছিল, তারপর অদৃশ্য হয়েছে হঠাৎ। লোহার ব্যবসায়ী বাবু পতিতপাবন নন্দী ক্রোড়পতি হয়েছেন বলে বিখ্যাত। তার টাকা অসংখ্য বটে, কিন্তু সন্তান সংখ্যা মাত্র 2টি, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির বয়স মোটে 8 বছর। পাড়ারই স্কুলে সে পড়ে, কিন্তু একদিন স্কুলে গিয়ে আর ফিরে আসেনি। তার পরদিনও না, তারও পরদিনও না। তারপর 20 দিন কেটে গিয়েছে। আজ পর্যন্ত তার আর কোনো খবরই পাওয়া যায়নি। দুর্জয়গড়ের করুদ মহারাজা স্যার সুরেন্দ্র প্রতাপ সিংহ বাহাদুর বড়দিনে বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করবার জন্যে কলকাতা এসেছিলেন। তার সিংহাসনের উত্তরাধিকারী হচ্ছেন যুবরাজ বিজয় প্রতাপ, বয়স 4 বছর মাত্র। গত পরশু রাত্রে ধাত্রী গঙ্গাবাই যুবরাজকে নিয়ে ঘুমোতে যায়, কিন্তু গেল কাল সকালে উঠে দেখে বিছানায় যুবরাজ নেই। সারা রাজবাড়ি খুঁজেও যুবরাজকে পাওয়া যায়নি। রাত্রির অন্ধকার যুবরাজকে যেন নিঃশেষে গ্রাস করে ফেলেছে। গঙ্গাবাই কোনো রকম সন্দেহের অতীত। তার বয়স 60 বছর। ওর মধ্যে 50 বছর কাটিয়েছে সে দুর্জয়গড়ের প্রাসাদে। বর্তমান মহারাজা পর্যন্ত তার হাতেই মানুষ। সুতরাং অকারণেই কলকাতা চঞ্চল হয়ে ওঠেনি। 1 মাসের মধ্যে 3টি শ্রেষ্ঠ পরিবারের বংশধর অদৃশ্য। চারিদিকে বিষম সাড়া পড়ে গিয়েছে। ধনীরা শঙ্কিত, জনসাধারণ চমকিত, পুলিশরা ব্যতিব্যস্ত। খবরের কাগজরা জো পেয়ে পুলিশের বিরুদ্ধে মহা আন্দোলন শুরু করে দিয়েছে। এমনকি গুজব শোনা যাচ্ছে যে দুর্জয়গড়ের যুবরাজের অন্তর্ধানের পর গভর্নমেন্টেরও টনক নড়েছে। সরকারের তরফ থেকে পুলিশের ওপর এসেছে নাকি জোর হুমকি, কিন্তু পুলিশ নতুন কোনো তথ্যই আবিষ্কার করতে পারেনি। সম্ভ্রান্ত ধনী পরিবারের 3টি বংশধর 1 মাসের ভিতরে নিরুদ্দেশ হয়েছে, ব্যাস। এইখানেই সমস্ত খোঁজাখুঁজির শেষ। তারা কেন অদৃশ্য হয়েছে, কেমন করে অদৃশ্য হয়েছে, এবং অদৃশ্য হয়ে আছেই বা কোথায়, এই সমস্তই রহস্যের ঘোর মায়াজালে ঢাকা। কলকাতায় মাঝে মাঝে ছেলে ধরার উৎপাত হয় শুনে, কিন্তু ছেলে ধরারা ধনী গরিব বাঁচে বলে শুনিনি। তারা ছেলে ধরত নির্বিচারে, এবং গরিবেরই ছেলে চুরি করবার সুযোগ পেত বেশি। এও শোনা কথা যে সন্ন্যাসীরা নিজেদের চেলার সংখ্যা বাড়াবার ও বেদেরা নিজেদের দলবৃদ্ধি করবার জন্য ওভাবে ছেলে চুরি করে। আর অধিকাংশ ক্ষেত্রেই ছেলে ধরার গুজব যে বাজে হুজুগ বলে প্রমাণিত হয়েছে, এ সত্যও কারুর জানতে বাকি নেই। কিন্তু এবারের ঘটনাগুলো নতুন রকম। প্রথমত, চুরি যাচ্ছে কেবল ধনীদেরই সন্তান। দ্বিতীয়ত, 3টি ছেলেই আপন আপন পিতার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তৃতীয়ত, কেউ যে এদের ধরে নিয়ে গিয়েছে এমন কোনো প্রমাণও নেই। হেমন্ত নিজের চিরদিনের অভ্যাস মতো এজি চেয়ারে অর্ধ শয়ন অবস্থায় 2 চোখ মুদে আমার কথা ও যুক্তি শুনে যাচ্ছিল নীরবে। হঠাৎ ঘরের কোণে ফোন যন্ত্র বেজে উঠল। হেমন্ত যেন ইচ্ছার বিরুদ্ধেই
চেয়ার ত্যাগ করে ঘরের কোণে গিয়ে রিসিভার তুলে নিয়ে বললে, হ্যালো, কে? ও হ্যাঁ, আমি অধম হেমন্তই। প্রণত হই অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব। আপনার পদোন্নতির জন্য কনগ্র্যাচুলেশন। তারপর ব্যাপার কি? হঠাৎ ফোনের সাহায্য নিয়েছেন কেন? নতুন কোনো মামলা হাতে নেবার ইচ্ছে আমার আছে কি না? দেখুন দেখুন, মানুষের ইচ্ছে হচ্ছে অনন্ত, কিন্তু সাধ্য সীমাবদ্ধ। হ্যাঁ, মামলাটা কি আগে শুনি। দুর্জয়গড়ের হারা যুবরাজের মামলা? না না মশাই, স্বাধীনভাবে অত বড় মামলা হাতে নিতে আমার ভয় হচ্ছে। আপনাদের আড়ালে থেকে কাজ করি সে হচ্ছে আলাদা কথা, কারণ সেটা ওই দাবা বোর্ডের ওপর চাল বলে দেওয়ার মতন সোজা। আপনারা থাকতে আমি কেন? কি বললেন? খোদ মহারাজের ইচ্ছে মামলাটা আমি গ্রহণ করি? বলেন কি, আমি এত বড় বিখ্যাত লোক হয়ে উঠেছি? ওরে বাবা, আমার কোনো আপত্তিও শুনবেন না? দুর্জয়গড়ের প্রাইভেট সেক্রেটারির সঙ্গে 10 মিনিটের মধ্যে এখানে এসে আমাকে আক্রমণ করবেন? বেশ বেশ বেশ, আক্রমণ করুন, ক্ষতি নেই। কিন্তু আত্মরক্ষা করবার জন্য যদি না বলবার প্রয়োজন হয়, তাহলে আমার মুখ বন্ধ থাকবে না, এটা কিন্তু আগে থাকতেই বলে রাখলাম। রিসিভারটা যথাস্থানে রেখে হেমন্ত আমার কাছে এসে বললে, রবিন, সব শুনলে তো? হ্যাঁ, পুলিশের সতীশবাবু তাহলে তোমার ঘাড়েই মামলাটা চাপাতে চান? এই মামলাটা ঘাড়ে নেওয়া কি আমার পক্ষে উচিত হবে? কেন হবে না? স্বাধীনভাবে কখনো কাজ বা এরকম মামলা নিয়ে কখনো নাড়াচাড়া করিনি। তাতে কি হয়েছে? শনৈ পর্বত লঙ্ঘন। তুমি ভুল করছো রবিন, আমি ঠিক গোয়েন্দা নই, অপরাধ বিজ্ঞানের ছাত্র মাত্র। যদিও এই বিশেষ বিজ্ঞানটিকে আমি গ্রহণ করেছি এক শ্রেণীর আর্ট হিসেবে। হয়তো তুমি বলবে বিজ্ঞানের সঙ্গে আর্টের বা কলার সম্পর্ক নেই, কিন্তু ভুলে যেও না, জানো, প্রাচীন ভারতে চৌর্য বৃত্তিকেও 64 কলার অন্যতম কলা বলে গ্রহণ করা হতো। চুরি করা যদি আর্ট হয়, চোর ধরাও আর্ট হবে না কেন? সুতরাং এক হিসাবে আমি আর্টেরই সেবক। গোয়েন্দা রূপে নাম কেনবার জন্য আমার মনে একটু লোভ নেই, যদিও অপরাধ বিজ্ঞান হচ্ছে আমার একমাত্র হবি বা প্যাশন। পুলিশের সঙ্গে থাকি কেননা হাতে নাতে পরীক্ষা করবার সুযোগ পাই, এই মাত্র। পেশাদার গোয়েন্দার মতন দুর্জয়গড়ের মহারাজ বাহাদুরের হুকুম তামিল করতে যাব কোন দুঃখে? হেমন্ত আরও কি বলতে যাচ্ছিল, কিন্তু বাড়ির সামনে রাস্তায় একখানা মোটর এসে দাঁড়ানোর শব্দ শুনে চুপ মেরে গেল। মিনিটখানেক পরেই ঘরের ভিতরে প্রবেশ করলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সতীশবাবুর সঙ্গে একটি সাহেবী পোশাক পরা ভদ্রলোক। তার মুখখানি হাসি খুশি মাখা, সুন্দর বলিষ্ঠ চেহারা, বয়স 40-এর ভিতরে। সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি, ইনি হচ্ছেন হেমন্তবাবু, আর উনি ওর বন্ধু রবীনবাবু। হেমন্তবাবু, ইনি হচ্ছেন মিস্টার গাঙ্গুলি, দুর্জয়গড়ের মহারাজ বাহাদুরের প্রাইভেট সেক্রেটারি। অভিবাদনের পালা শেষ হলো। মিস্টার গাঙ্গুলি বিস্ময় প্রকাশ করে বললেন, হেমন্তবাবু, আপনার বয়স এত অল্প, এই বয়সেই আপনি এমন নাম কিনেছেন? আমি যে নাম কিনেছি, আমার পক্ষেই এটা আশ্চর্য সংবাদ। বিলক্ষণ। আপনি নাম না কিনলে মহারাজ বাহাদুর আপনাকে নিযুক্ত করবার জন্য এত বেশি আগ্রহ প্রকাশ করতেন না। মিস্টার গাঙ্গুলি সরলভাবে হেমন্তের সুখ্যাতি করবার জন্যেই কথাগুলো বললেন, কিন্তু ফল হলো উল্টো। হেমন্তের মুখ লাল হয়ে উঠল। রূঢ় স্বরে সে বললে, নিযুক্ত? নিযুক্ত মানে কি? যুবরাজের মামলাটা মহারাজ বাহাদুর আপনার হাতেই অর্পণ করতে চান, এই জন্য তিনি প্রচুর পারিশ্রমিক দিতে রাজি আছেন। মামলার কিনারা হলে যথেষ্ট পুরস্কারও। ক্রুদ্ধ স্বরে বাধা দিয়ে হেমন্ত বলে উঠল, ধন্যবাদ মিস্টার গাঙ্গুলি। মহারাজ বাহাদুরকে গিয়ে জানাবেন
হেমন্ত চৌধুরী জীবনে পারিশ্রমিক বা পুরস্কারের লোভে কোনো কাজ করেনি। সতীশবাবু, এই মামলার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে ইচ্ছে করি না। সতীশবাবু ভালো করেই হেমন্তকে চিনতেন। তিনি বেশ বুঝলেন তার ঘা লেগেছে কোথায়। তাড়াতাড়ি বলে উঠলেন, মিস্টার গাঙ্গুলি, হেমন্তবাবু আমাদের মতো পেশাদার নন। উনি এ লাইনে এসেছেন স্রেফ শখের খাতিরে, টাকার লোভে কিছু করেন না। মাফ করবেন হেমন্তবাবু, আমি না জেনে আপনার সেন্টিমেন্টে আঘাত দিয়েছি। মিস্টার গাঙ্গুলির বিনীত মুখ ও ভীত কথা শুনে এক মুহূর্তে হেমন্তের রাগ জল হয়ে গেল। সে হো হো করে হেসে উঠে বললে, মিস্টার গাঙ্গুলি, কোনো ভয় নেই। আমার সেন্টিমেন্ট আপনার আঘাত সামলে নিয়েছে। ওরে মধু, জলদি চা নিয়ে আয় রে। মিস্টার গাঙ্গুলিকে বুঝিয়ে দে তিনি কোনো অসভ্য গোয়ার গোবিন্দের পাল্লায় এসে পড়েননি। অনতি বিলম্বেই মধু এসে টেবিলের উপরে চায়ের সরঞ্জাম ও খাবারের থালা সাজিয়ে দিয়ে গেল। চা পর্ব শেষ হলে হেমন্ত বললে, মিস্টার গাঙ্গুলি, খবরের কাগজে যুবরাজের অন্তর্ধান হওয়ার যে বিবরণ বেরিয়েছে তার উপরে আমরা নির্ভর করতে পারি কি? অনায়াসে। এমনকি কাগজওয়ালারা আমাদের নতুন কিছু বলবার ফাঁক রাখেনি। ফাঁক নিশ্চয়ই আছে, কারণ কাগজওয়ালাদের কথা মানলে বিশ্বাস করতে হয় যে যুবরাজের রক্তমাংসের দেহ সকলের অগোচরে হঠাৎ হাওয়া হয়ে শূন্যে মিলিয়ে গিয়েছে। সতীশবাবু হেসে বললেন, না, অতটা বিশ্বাস করবার দরকার নেই, কারণ ঘটনাস্থলে আমি নিজে গিয়েছি। মহারাজ বাহাদুর গড়িয়াহাটা রোডের একখানা খুব মস্ত বাগান বাড়ি ভাড়া নিয়েছেন। যুবরাজের ঘর বাড়ির শেষ প্রান্তের দোতলায়। বাড়ির চারিদিকে 8 ফুট উঁচু পাঁচিল। একেই ব্ল্যাক আউটের অন্ধকার, তাই কুয়াশা ভরা শীতের রাত। তার উপর বাগানটাও পুরনো গাছপালায় ঝুপসি। বাইরের কোনো লোক অনায়াসেই পাঁচিল টপকে সকলের অগোচরে যুবরাজের ঘরের তলায় গিয়ে দাঁড়াতে পারে। মিস্টার গাঙ্গুলি বললেন, কিন্তু দোতলায় যুবরাজের ঘরের ভিতরে সে ঢুকবে কেমন করে? অত্যন্ত সহজে। সহজে? আপনি কি ভুলে যাচ্ছেন গঙ্গাবাই বলেছে ঘরে ঢুকে সে দরজায় খিল লাগিয়ে দিয়েছিল, আর সকালে উঠে খিল খুলেছিল নিজের হাতেই। গঙ্গাবাইয়ের সাবধানতা হয়েছিল একচক্ষু হরিণের মতো। যুবরাজের ঘরের সঙ্গে সংলগ্ন বাথরুমের দরজাটা ছিল খোলা। বাগান থেকে মেথর আসবার জন্যে ওই বাথরুমের পেছনে যে কাঠের সিঁড়িটা ছিল, বাইরের যে কোনো লোক সেই সিঁড়ি বেয়ে উঠে প্রথমে বাথরুমে, তারপর যুবরাজের ঘরে ঢুকতে পারে। হেমন্ত বললে, হ্যাঁ, যাক, যুবরাজের অন্তর্ধানের রহস্যটা যখন পরিষ্কার হয়ে গেল তখন এতদিন পরে আমার আর ঘটনাস্থলে যাওয়ার দরকার নেই। এখন কথা হচ্ছে, এই চুরি করলো কে? অন্য সময় হলে আমি রাজবাড়ির লোককে সন্দেহ করতুম, কিন্তু আপাতত সেটা করতে পারছি না। কেন? এই মাসেই এর আগে কলকাতায় একই রকম আরো 2টো ঘটনা হয়ে গেছে। ও 2টো ঘটনা যখন ঘটে, দুর্জয়গড়ের মহারাজ বাহাদুর তখনও কলকাতায় পদার্পণ করেননি। সুতরাং বেশ বোঝা যাচ্ছে শহরে এমন একদল দুষ্টের আবির্ভাব হয়েছে, ছেলে চুরি করাই হচ্ছে যাদের প্রধান উদ্দেশ্য। আমার মতে এই 3টে ঘটনা একই দলের কীর্তি। আমিও আপনার মতে সায় দিই, কিন্তু চোর চরিত্রের একটা রহস্য আমরা সকলেই জানি। প্রত্যেক শ্রেণীর চোর নিজের বিভাগ ছাড়া অন্য বিভাগে হাত দিতে চায় না। যারা সাইকেল চুরি করে বারবার ধরা পড়েও তারা চিরদিনই সাইকেল চুরি থেকে যায়। আর এক দলের বাঁধা অভ্যাস, রাতে গৃহস্থের ঘরে ঢুকে যা কিছু পাওয়া যায় চুরি করে পালানো। এমনি নানা বিভাগে নানা বিশেষজ্ঞ চোর আছে, কদাচ তারা আপন আপন অভ্যাস ত্যাগ করে। কিন্তু এরকম ছেলে চোরের দল এদেশে নতুন নয় কি? শুনেছি আমেরিকা এরকম ছেলে চোরের উৎপাত অত্যন্ত বেশি।
হ্যাঁ, কাগজে আমিও পড়েছি বটে। সতীশবাবু, আপনি কল্পনা করতে পারবেন না যে আমেরিকার ধনকুবেররা এসব ছেলে চোরের ভয়ে কতটা তটস্থ হয়ে থাকে। তাদের ছেলেদের সঙ্গে সঙ্গে ফেরে মাইনে করা প্রাইভেট ডিটেকটিভরা। তবু প্রায় নিত্যই শোনা যায় এক এক ধনকুবেরের ছেলে চুরি যাচ্ছে, আর চোরেদের কাছ থেকে চিঠি আসছে, হয় এত টাকা দাও, নয় তোমার ছেলেকে মেরে ফেলবো। কিন্তু আমাদের এই চোরের দলের উদ্দেশ্য কিছুই বোঝা যাচ্ছে না। তিনটি ধনীর বংশধর চুরি হয়ে গেল, কিন্তু কোনো ক্ষেত্রেই নিষ্ক্রয় টাকা আদায় করবার জন্যে চিঠি আসেনি। এখনো আসেনি বটে, কিন্তু শীঘ্রই আসবে বোধহয়। এ কথা কেন বলছেন? আমার যা বিশ্বাস, শুনুন বলি। এই ছেলে চুরিগুলো যে একজনের কাজ নয় সেটা বেশ বোঝা যাচ্ছে, কারণ লক্ষ্য করলেই আন্দাজ করা যায় প্রত্যেক ক্ষেত্রে গৃহস্থদের অভ্যাস প্রভৃতির দিকে ভালো করে নজর রেখেই কাজ করা হয়েছে। এজন্য দীর্ঘকাল আর একাধিক লোকের দরকার। কিন্তু মূলে আছে যে একজনেরই মস্তিষ্ক, তাতেও আর সন্দেহ নেই। সে নিশ্চয়ই এদেশে নতুন কিংবা অপরাধের ক্ষেত্রে নেমেছে এই প্রথম, কারণ এই শ্রেণীর অপরাধ কলকাতার আগে ছিল না। সেই লোকটি একদল লোক সংগ্রহ করে বেছে বেছে ছেলে চুরি আরম্ভ করেছে। তার বাছাইয়ের মধ্যেও তীক্ষ্ণ দৃষ্টির পরিচয় আছে। গরিবের ছেলে নয়, সাধারণ ধনীর ছেলেও নয়। যারা অদৃশ্য হয়েছে তারা প্রত্যেকেই পিতার একমাত্র পুত্র। এই নির্বাচন ব্যাপারেও একমাত্র মস্তিষ্কের সন্ধান পাওয়া যায়। হ্যাঁ, সতীশবাবুর একটা কথা মানতেই হবে, এ চোর দুর্জয়গড়ের রাজবাড়ি সম্পর্কীয় লোক নাও হতে পারে, কারণ মহারাজা সদল বলে কলকাতার আশপার অনেক আগেই ঠিক একই রকম ট্রেডমার্ক মারা আরও দুটো ছেলে চুরি হয়ে গেছে। সতীশবাবু বলছেন চোরের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মতে চেষ্টা করলেই সেটা বোঝা যায়। এই ছেলে চোরদের দলপতি বড়ই চতুর ব্যক্তি। অপরাধ ক্ষেত্রে সে নতুন পথ অবলম্বন করেছে বলেই সন্দেহ হচ্ছে। হয়তো সে রীতিমতো শিক্ষিত ব্যক্তি। এখনো সে যে নিজের উদ্দেশ্য জাহির করেনি, তার একমাত্র কারণ হচ্ছে পুলিশকে সে গোলক ধাঁধায় ফেলে রাখতে চায়। চোর যে নিষ্ক্রিয় টাকা আদায়ের লোভেই চুরি করছে, এ সত্য গোড়াতেই প্রকাশ করতে সে রাজি নয়। কারণ এই সূক্ষ্ম বুদ্ধি শিক্ষিত চোর জানে, প্রথমেই পুলিশ আর জনসাধারণ ছেলে চুরির উদ্দেশ্য ধরে ফেললে কেবল তার স্বার্থসিদ্ধির পথেই সংকীর্ণ হয়ে আসবে না, তার ধরা পড়বার সম্ভাবনাও থাকবে যথেষ্ট। তাই সে পুলিশ আর জনসাধারণের অন্ধতা দূর করতে চায়নি। কিন্তু আপনারা নিশ্চয়ই জানবেন, আজ হোক কাল হোক চোরের উদ্দেশ্য আর বেশি দিন গোপন হয়ে থাকবে না। সতীশবাবু, আজ এই পর্যন্ত। আমাকে আরো কিছু ভাববার সময় দিন। কাল সকালে একবার বেড়াতে বেড়াতে এদিকে আসতে পারবেন? আপনার সঙ্গে আমার গোপন পরামর্শ আছে। পরের দিন সকালবেলা চা পানের পর হেমন্ত অন্যান্য দিনের মতন আমার সঙ্গে গল্প করলে না। এজি চেয়ারে হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে দুই চোখ মুদে ফেললে। বুঝলুম নতুন মামলাটা নিয়ে সে এখন মনে মনে জল্পনা কল্পনায় নিযুক্ত। টেবিলের উপর থেকে বিশ্বদর্পণ পত্রিকাখানা তুলে নিল। সমস্ত কাগজখানার উপরে চোখ বুলিয়ে গেল, কিন্তু পড়বার মতন খবরের একান্ত অভাব। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বেঁধেছে ইউরোপে, তারও খবরগুলো কি একঘেয়ে। প্রতিদিনই যুদ্ধের খবর পড়ি আর মনে হয় যেন কতকগুলো বাঁধা বুলিকেই বারংবার উল্টে পাল্টে ব্যবহার করে টাটকা খবর বলে চালাবার চেষ্টা হচ্ছে। বাংলা কাগজের সম্পাদকীয় স্তম্ভের রচনা পাঠ করা সময়ের অপব্যবহার মাত্র। তার ভাষা, ভাব, যুক্তি সমস্তই জাহির করে দেয় যে সম্পাদক প্রাণপণে কলম চালিয়ে গেছেন কেবলমাত্র পেটের দায়ে বাধ্য হয়ে। রোজ তাকে লিখতে হবেই, কারণ সম্পাদকীয় স্তম্ভগুলো হচ্ছে
সংবাদপত্রের শোভার্থে এবং পাদ পূরণের জন্যে। তারপর বিজ্ঞাপনের পৃষ্ঠায় দৃষ্টিপাত করল। আমার মতে বাংলা সংবাদপত্রের সবচেয়ে সুখপাঠ্য বিষয় থাকে তার বিজ্ঞাপন পৃষ্ঠাগুলোয়। তার প্রধান কারণ বোধহয় বাংলার কাগুজে লেখক বা সহকারী সম্পাদকদের মসি কলঙ্কিত কলমগুলো এ বিভাগে অবাধ বিচরণ করবার অধিকার থেকে বঞ্চিত। ছত্রে ছত্রে কি বৈচিত্র্য! মানুষের মনোবৃত্তির কত রকম পরিচয়। কেউ বলছেন 4 আনায় 1 সোনা বিক্রি করবেন, কেউ বা এমন উদার যে ট্র্যাকের কড়ি ফেলে কাগজে বিজ্ঞাপন দিয়ে বিনামূল্যে বিতরণ করবেন যে কোনো দুরারোগ্য রোগের মহৌষধ। কেউ প্রচার করছেন তিনি বুড়োকে ছোড়া করবার উপায় আবিষ্কার করে ফেলেছেন। কোথাও বৃদ্ধ পিতা পলাতক পুত্রকে অন্বেষণ করছেন, কোথাও প্রাচীন বর তৃতীয় পক্ষের বউ পাওয়ার জন্যে বলছেন তিনি বরপণ চান না। এসব পড়তে পড়তে চোখের সামনে কত রঙের কত মজার ছবি জেগে ওঠে। মনে হয় দুনিয়া কি অপূর্ব। হঠাৎ একটা বিজ্ঞাপনের দিকে দৃষ্টি আকৃষ্ট হলো। সেটি এই রাজকুমার। তুমি মোহনবাবুকে দ্বীপ বাড়িতে লইয়া উপস্থিত হইও। তাহার সঙ্গে পরে উৎসবের কর্তব্য বাবুরা পত্রে সমস্ত জানাইবেন। ভাষাটা লাগলো কেমন কটোমটো, আড়ষ্ট। দেশে ডাকঘর ও সুলভ ডাক টিকিট থাকতে কেউ এমন বিজ্ঞাপন দিয়ে অর্থ আর সময় নষ্ট করতে চায় কেন? সাধারণ পত্র তো এই খবরের কাগজের আগেই যথাস্থানে গিয়ে পৌঁছতে পারত। বিজ্ঞাপনদাতাদের নির্বুদ্ধিতা দেখে নিজের মনেই বললুম, আশ্চর্য। হেমন্ত চোখ খুলে বললে, কি আশ্চর্য রবিন, আবার নতুন ছেলে চুরি গেল নাকি? না, কে একটা লোক কাগজে বিজ্ঞাপন দিয়ে নিজের নির্বুদ্ধিতা জাহির করেছে। দেখি বলে হেমন্ত হাত বাড়ালে। কাগজখানা আমি তার দিকে এগিয়ে দিলাম। হেমন্ত বিজ্ঞাপনটার দিকে তাকিয়ে প্রায় 5-7 মিনিট কাল স্থির ও নীরব হয়ে বসে রইল। আমি বললুম, কি হে, তোমার ভাব দেখলে মনে হয় তুমি যেন কোনো মহাকাব্যের রস আস্বাদন করছো। হেমন্ত সোজা হয়ে উঠে বসে বললে, তাই করছি রবিন, তাই করছি। তবে কাব্য নয়, নাটক। নাটক? হ্যাঁ, একটি অপূর্ব নাটকের অভিনেতাদের কথা ভাবছি। ওই বিজ্ঞাপন দেখে? এটি সাধারণ বিজ্ঞাপন নয়, তবে এটি হচ্ছে কোড এ, অর্থাৎ সাংকেতিক শব্দে লেখা একখানি পত্র। কি বলছো তুমি? পৃথিবীতে কত রকম পদ্ধতিতে সাংকেতিক লিপি রচনা করা যেতে পারে সে সম্বন্ধে খানকই বই আমার লাইব্রেরিতে আছে। এই সাংকেতিক লিপিতে খুব সহজ একটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আমাকে বুঝিয়ে দাও। দেখো, এই সাংকেতিক লিপিতে প্রত্যেক শব্দের পরের শব্দকে ট্যাগ করলেই আসল অর্থ প্রকাশ পাবে। এই বিরাম চিহ্নগুলো অর্থাৎ কমা, দাঁড়ি প্রভৃতি ধর্তব্য নয়। ওগুলো ব্যবহার করা হয়েছে কেবল বাইরের চোখকে ঠকাবার জন্য। এখন পড়ে দেখো, বুঝতে পারো কিনা। কাগজখানা নিয়ে পড়ল। রাজকুমার মোহনদ্বীপ বাড়িতে উপস্থিত, তাহার পরে কর্তব্য পত্রে জানাইবেন। হেমন্ত কথাগুলোর মানে বোঝা যাচ্ছে বটে, কিন্তু এই কথাগুলো বলবার জন্যে সাংকেতিক শব্দের প্রয়োজন হলো কেন? হেমন্ত ভাবতে ভাবতে ধীরে ধীরে বললে, এখনই ঠিক স্পষ্ট করে বুঝতে পারছি না, তবে খানিকটা আন্দাজ করলে ক্ষতি নেই। রাজকুমার অর্থে না হয় ধরলুম রাজার কুমার, কিন্তু মোহনদ্বীপ বাড়ি বলতে কি বোঝাতে পারে? ওটা কি কোনো স্থান বা গ্রামের নাম? তা ধাঁ করে আমার মাথায় একটা সন্দেহ খেলে গেল। তাড়াতাড়ি বাধা দিয়ে আমি বলে উঠলুম, তুমি কি বলতে চাও দুর্জয়গড়ের যুবরাজের অন্তর্ধানের সঙ্গে এই সাংকেতিক পত্রের কোনো সম্পর্ক আছে? এখনো অতটা নিশ্চিত হতে পারিনি, তবে যুবরাজ অদৃশ্য হয়েছেন আজ 3 দিন আগে। এর মধ্যে সাংকেতিক লিপিতে রাজকুমার শব্দটি দেখে মনে খানিকটা খটকা লাগছে বই কি। চিঠিখানা পড়লে মনে হয় কেউ যেন কারুকে গোপনে জানাতে চাইছে।
রাজপুত্রকে আমরা মোহনদ্বীপ বাড়িতে এনে হাজির করেছি। এরপর আমরা কি করব আপনি পত্রের দ্বারা জানাবেন। প্রবীণ, আমার এ অনুমান অসঙ্গত কিনা তা জানবার কোনো উপায় নেই। কিন্তু ডাকঘর থাকতে এভাবে চিঠি লেখা কেন? ওরা বোধহয় ডাকঘরকে নিরাপদ মনে করে না, হয়তো ভাবে ডাকঘরের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের যোগাযোগ থাকা অসম্ভব নয়। যাকে চিঠি লেখা হচ্ছে তার সঙ্গে পত্র প্রেরক নিজে মুখোমুখি দেখা করেও তো সব বলতে পারে। তাও হয়তো নিরাপদ নয়। ধরো, দলপতিকেই সব জানানো দরকার, কিন্তু দলপতি থাকতে চায় দল থেকে বিচ্ছিন্ন হয়ে সকলের চোখের আড়ালে। যে শ্রেণীর সন্দেহজনক লোক তার পরামর্শে যুবরাজকে চুরি করেছে, ওই শ্রেণীর সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক রেখে সে পুলিশের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করতে চায় না। রবীন, আমাদের অনুমান যদি ভুল না হয় তাহলে বলতে হবে যে বাংলাদেশের এই আধুনিক ছেড়ে ধরা বিলাতি ক্রিমিনালদের অনুসরণ করতে চায়। বিলাতি অপরাধীরা এইভাবে সাংকেতিক লিপি লিখে খবরের কাগজের সাহায্যে পরস্পরের সঙ্গে কথা চালাচালি করে। কিন্তু 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 মোহনদ্বীপ বাড়ি কোথায়? ও নাম এর আগে আমি কখনো শুনিনি। দ্বীপ। দ্বীপ এই শব্দটার সঙ্গে যেন জলের সম্পর্ক আছে। দ্বীপ বাড়ি মানে কি? দ্বীপের মধ্যে কোনো বাড়ি? তাহলে কথাটা কি এই দাঁড়াবে, অগ্রদ্বীপ বা কাকদ্বীপের মতন মোহন নামে দ্বীপের মধ্যেকার কোনো বাড়িতে আছেন এক রাজকুমার? ধ্যাত, তোমার সঙ্গে পরামর্শ করাও বিড়ম্বনা। তুমি নিজে কিছু মাথা ঘামাবে না, খালি করবে আমার প্রতিধ্বনি। তার বেশি সামর্থ্য তো আমার নেই ভাই। হেমন্ত চিন্তিত মুখে কিছুক্ষণ মৌন হয়ে রইল। তারপর হঠাৎ সমুজ্জ্বল মুখে বলে উঠল, ঠিক ঠিক, পত্র প্রেরক কারো কাছে জানতে চেয়েছি, অতঃপর তার কি করা কর্তব্য। কেমন? হ্যাঁ, তাহলে ওই খবরের কাগজের স্তম্ভেই এর উত্তরটা তো প্রকাশিত হতে পারে। সম্ভব। রবীন, তুমি জানো আমাদের বিশেষ বন্ধু চিন্তাহরণ চক্রবর্তী হচ্ছে বিশ্ব দর্পণের সম্পাদক। তা আবার জানি না। প্রত্যেক বছরেই বিশ্ব দর্পণের বিশেষ বিশেষ সংখ্যার জন্যে আমাকে কবিতা আর গল্প লিখতে হয়। তবে চিন্তাহরণই এবার তার নামের সার্থকতা প্রমাণিত করবে। মানে? আমাদের চিন্তা হরণ করবে, অর্থাৎ এই সাংকেতিক লিপির উত্তর বিশ্ব দর্পণে এলেই সেখানা আমাদের হস্তগত হবে। কিন্তু তাহলে কি চিন্তাহরণের সম্পাদকীয় কর্তব্য পালনে ত্রুটি হবে না? আরে রেখে দাও তোমার সব ছেঁদো কথা। এমন বিপজ্জনক অপরাধী গ্রেপ্তারে সাহায্য করলে তার পুণ্য হবে, পুণ্য হবে। চললুম আমি চিন্তাহরণের কাছে। হেমন্ত যখন বিশ্বদর্পণ কার্যালয় থেকে ফিরে এলো তখন বিপুল পুলকে নৃত্য করছে তার দুই হাসি মাখা চক্ষু। বললুম, ইহে ভারী খুশি যে। হেমন্ত ধপাস করে তার ইজি চেয়ারের উপরে বসে পড়ে বললে, হা হা, চেয়েছিলুম মেঘ, পেয়ে গেলুম জল। অর্থাৎ? শোনো শোনো, ভেবেছিলুম চিন্তাহরণকে আজ খালি ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বলে আসবো যে এ ধরনের কোনো সাংকেতিক পত্র এলেই সে যেন তার কথাগুলো লিখে নিয়ে মূল চিঠিখানা আমাকে দেয়। কারণ এত তাড়াতাড়ি উত্তর আসবার কল্পনা আমি করি। কিন্তু আমি যাওয়ার মিনিট পাঁচেক আগেই একজন দারবান এসে সাংকেতিক লিপির উত্তর আর বিজ্ঞাপনের টাকা দিয়ে গেছে। ও, যদি আরেকটু আগে যেতে পারতুম। তাহলে কি হতো? আমিও যেতে পারতুম দারবানের পিছনে পিছনে। তার ঠিকানা পেলে তো আর ভাবনাই ছিল না। তবে যেটুকু পেয়েছি তাই যথেষ্ট। উত্তরটা দেখবার জন্যে আমি সাগ্রহে হাত বাড়িয়ে দিলাম। হেমন্ত আমার হাতে দিলে একখানা খুব পুরু, খুব বড় আর খুব দামি খাম। তার ভেতরে ছিল এই চিঠি। রাজকুমার নবদ্বীপেই জবানবন্দি দেওয়া হোক। জানিও, তোমার এই কলিকাতায় ছাপাখানার কাজ বন্ধ নাই। পড়লে?
কিন্তু নবদ্বীপেই সব গুলিয়ে যাচ্ছে যে। কিচ্ছু গুলোবে না। নবদ্বীপ আর জবানবন্দির মাঝে হাইপেন আছে, দেখছো না? তার মানে নব আর জবান আলাদা আলাদা শব্দ বলে ধরা হয়েছে। এইবার একটা অন্তর বাজে শব্দ ফেলে দিয়ে পড়ো দেখি। এবারে পড়লুম। রাজকুমার দ্বীপেই বন্দী হোক, তোমার কলিকাতায় কাজ নাই। রবিন, দুটো বিজ্ঞাপনেরই পাঠ উদ্ধার করলে তো? এখন তোমার মত কি? বন্ধু, তোমাকে বন্ধু বলে ডাকতে পারাও সৌভাগ্য। কি তোমার সূক্ষ্ম দৃষ্টি! এই বিজ্ঞাপনের প্রথমটা হাজার হাজার লোকের চোখে পড়েছে। তাদের মধ্যে কত পুলিশের লোকও আছে যারা চোর ধরবার জন্যে মনে মনে খুঁজে বেড়াচ্ছে 7 পৃথিবী, কিন্তু পাঠোদ্ধার করতে পেরেছ একমাত্র তুমি। আমাকে একেবারে সপ্তম স্বর্গে তুলে দিও না রবিন। পৃথিবীর জ্যান্ত মানুষকে স্বর্গে পাঠানো শুভাকাঙ্ক্ষীর কাজ নয়। আগেই বলেছি, এই কোডটা হচ্ছে অত্যন্ত সহজ। যে কোনো লোক লক্ষ্য করলেই আসল অর্থ আবিষ্কার করতে পারে। কিন্তু তা না পারবার একমাত্র কারণ হবে অধিকাংশ লোকই বিজ্ঞাপনটা হয়তো পড়বেই না। যারা পড়বে তারাও এর গূঢ় অর্থ বোঝবার চেষ্টা করবে না। এখন কাজের কথা হোক, তাহলে বোঝা যাচ্ছে আমার অনুমানই সত্য। বিজ্ঞাপনের রাজকুমারী হচ্ছেন দুর্জয়গড়ের যুবরাজ। তাতে আর সন্দেহই নেই। আর যুবরাজকে কোনো দ্বীপে বন্দি করে রাখা হয়েছে, সম্ভবত তার নাম মোহনদ্বীপ। তারপর তারপর আরও কিছু জানতে চাও তো এই চিঠির কাগজ আর খামখানা পরীক্ষা করো। খাম আর কাগজখানা বারবার উল্টে পাল্টে দেখে আমি বললুম, বৃথা চেষ্টা করে হাস্যস্পদ হতে ইচ্ছা করি না। যা বলবার তুমিই বলো। উত্তম, প্রথমে দেখো খাম আর কাগজ কত পুরু আর দামি। গৃহস্থ তো দূরের কথা, বাংলাদেশের বড় বড় ধনী পর্যন্ত ওরকম দামি খাম কাগজ ব্যবহার করে না। যে ওই চিঠি লিখেছে সে ধনী কিনা জানি না, কিন্তু সে যে অসাধারণ শৌখিন মানুষ তাতে আর সন্দেহ নেই। এটাও বোঝা যাচ্ছে সাধারণ অপরাধীর মতন সে নিম্ন স্তরের লোকও নয়। কেমন? মানলুম। হুম, চোখ আর আলোর মাঝখানে রেখে কাগজখানা পরীক্ষা করো। ভেতরে সাদা অক্ষর ফুটে উঠল। বললুম, লেখা রয়েছে মেড ইন ক্যালিফোর্নিয়া। আমি যতদূর জানি ক্যালিফোর্নিয়ার তৈরি ওরকম খাম আর চিঠির কাগজ কলকাতায় পাওয়া যায় না। এ বিষয়ে ভালো করে খোঁজ নিয়ে সন্দেহ দূর করব। আপাতত ধরে নেওয়া যাক এই খাম আর কাগজ কলকাতার নয়। তাতে কি বোঝায়? তাতে এই বোঝায় যে ছেলে চোরদের দলপতি আমেরিকা প্রত্যাগত। তুমি কোন প্রমাণে এই পত্রলেখককে দলপতি ধরে নিচ্ছ? এই লোকটি দলপতি না হলে প্রথম পত্রের লেখক এর কাছে তার কর্তব্য কি জানতে চাইতো না। ঠিক। এখন কি দাঁড়ালো দেখা যাক। আমেরিকা থেকে কলকাতায় এমন একজন লোক ফিরে এসেছে, সে ধনী আর খুব শৌখিন। আমেরিকায় কিডন্যাপিং বা ধনীর ছেলে চুরি করা হচ্ছে একটা অত্যন্ত চলতি অপরাধ। বছরে বছরে সেখানে এমনি কত ছেলেই যে চুরি যায় তার আর সংখ্যা নেই। সেই দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে আমেরিকা ফেরত এই লোকটি কলকাতায় এসে এক নতুন রকম অপরাধের সৃষ্টি করেছে। সে সাহেব বা ভারতের অন্য জাতের লোক নয়, কারণ বাংলায় চিঠি লিখতে পারে। নিশ্চয় সে ভদ্রলোক আর শিক্ষিত। সে নিজের একটি দল গঠন করেছে। খুব সম্ভব এই দলের অধিকাংশ লোকই পাকা আর দাগী অপরাধী বা নিম্ন শ্রেণীর সন্দেহজনক লোক, কারণ দলপতি প্রকাশ্যে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়, পুলিশের নজরে পড়বার ভয়ে। আমি চমৎকৃত কণ্ঠে বললুম, একটি 3-4 লাইনের বিজ্ঞাপন তোমাকে এত কথা জানিয়ে দিলে? কিন্তু এ সমস্তই মেঘের প্রাসাদ ভাই, মেঘের প্রাসাদ। বাস্তবের এক ঝড়ে এরা যে কোনো মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। এসব এখনো প্রমাণরূপে ব্যবহার করা অসম্ভব, কারণ পরিণামে হয়তো দেখা যাবে এর অনেক কিছুই আসল ব্যাপারের সঙ্গে মিলছে না। তবু আশা করি তুমি অনেকটা অগ্রসর হয়েছ। হয়তো এগিয়ে গিয়েছি, কিন্তু অন্ধকারের ভিতরে। কে এই আমেরিকা ফেরত লোক? মোহনদ্বীপ কোথায়?
ঠিক ঠিক, দেখো তো গেজেটিয়ার খানা খুঁজে। তখনই বই এনে খুঁজে দেখল, কিন্তু ভারতের কোথাও মোহনদ্বীপের নাম পাওয়া গেল না। হেমন্ত বললে, হয়তো ওটা স্থানীয় নাম, কিংবা ছেলেচোলের দল কোনো বিশেষ স্থানকে নিজেদের মধ্যে ওই নামে ডাকে। বৈঠকখানার বাইরে পায়ের শব্দ শোনা গেল। হেমন্ত বললে, সাবধান রবিন, তুমি বড় পেট আলগা। বোধহয় সতীশবাবু আসছেন, তার কাছে এখনো কোনো কথা নয়, কারণ এখনো আমি নিজেই নিশ্চিত হইনি। হ্যাঁ, সতীশবাবুই বটে। ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, কি হেমন্তবাবু, ভেবেচিন্তে হদিশ পেলেন কিছু? হেমন্ত হাসতে হাসতে বললে, হদিশ? পেয়েছি বই কি। কি? হদিশ পেয়েছি কল্পনার, যেটা কবিবর রবিনেরই একচেটে। বুঝলুম না। রবিনের মতন আমি কবিতা লিখছি না বটে, তবে কল্পনা ঠাকুরানীর আঁচল ধরে বাছা বাছা স্বপনের ছবি দেখছি। তাতে আমার সময় কাটছে, কিন্তু পুলিশের কোনো কাজে তারা লাগবে না। কিন্তু আমরা বহু কষ্টে দু একটি তথ্য আবিষ্কার করেছি, দেখুন আপনার কাজে লাগে কিনা। ধন্যবাদ, আমি উৎকর্ণ হয়ে রইলুম। যে রাত্রে দুর্জয়গড়ের যুবরাজ অন্তর্হিত হন, ঘাঁটির পাহারাওয়ালা দেখেছিল রাত 3টের সময় একখানা সাদা রঙের বড় আর ঢাকা মোটর গাড়ি গড়িয়াহাটা রোড দিয়ে দক্ষিণ দিকে ছুটে যাচ্ছে। এটা খুব বড় তথ্য নয়। না, তারপর প্রায় 3:15 সময় ঠিক ওই রকম একখানা বড় সাদা রঙের ঢাকা গাড়ি দেখেছিল টালিগঞ্জের কাছে আরেক পাহারাওয়ালা। তারপর রাত 3:30-এর কাছাকাছি ডায়মন্ড হারবার রোডে অবিকল ওই রকম একখানা গাড়ি যাচ্ছিল বলে জানা গিয়েছে। সাদা রঙের গাড়ি? হ্যাঁ, তারপর রাত 4টের পর বাঁশরার কাছেও এক চৌকিদার ওই রকমই একখানা গাড়ি যেতে দেখেছে। তারপর তারপর ভোরবেলায় দেখা যায় ক্যানিংয়ের দিক থেকে ওই রকম একখানা সাদা গাড়ি ফিরে আসছে। গাড়ির ভেতর ছিল কেবল ড্রাইভার, সেখানা ট্যাক্সি। হেমন্ত দাঁড়িয়ে উঠে সাগ্রহে বললে, সেই ট্যাক্সির কোনো খোঁজ পেয়েছেন? না, তার নম্বর জানা যায়নি, তবে অনুসন্ধান চলছে। এই তথ্যটিকে আপনি সন্দেহজনক মনে করছেন কেন? রাত 3টের পর থেকে সকাল পর্যন্ত এই সময়টুকুর ভিতরে ঘটনাস্থলের কাছ থেকে ক্যানিং পর্যন্ত 4বার দেখা গেছে একই রকমের সাদা রঙের বড় গাড়ি। ওসব জায়গায় অত রাতে একে তো গাড়ি প্রায় চলেই না, তার উপর সাদা ট্যাক্সিও খুব সাধারণ নয়। সুতরাং সন্দেহ হওয়াটা কি স্বাভাবিক নয় কি? নিশ্চয় নিশ্চয় সতীশবাবু, ওই ট্যাক্সির ড্রাইভারকে দেখবার জন্যে আমারও 2 চোখ তৃষিত হয়েছে। ক্যানিং ক্যানিং, গাড়িখানা সকালবেলায় ক্যানিংয়ের দিক থেকে ফিরছিল। আগে হ্যাঁ। তারপরই আরম্ভ সুন্দরবনের জলপথ, না সতীশবাবু? হ্যাঁ, সে জলপথ সুন্দরবনের বুকের ভিতর দিয়ে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আচ্ছা, আসুন তাহলে আবার কল্পনার মালা গাঁথা যাক, এবারে দুজনে মিলে। তার মানে? প্রথমে না হয় ধরেই নেওয়া যাক অপরাধীরা আর দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে ওই ট্যাক্সিতে চড়েই পালাচ্ছিল। ধরুন তারা ক্যানিংয়ে গিয়ে নেমেছে, আপনি কি মনে করেন তারা এখনো সেখানেই আছেন? না, ক্যানিং কলকাতা নয়, তার সমস্তটা তন্ন করে খোঁজাও হয়েছে, কিন্তু কোথাও অপরাধীদের পাত্তা পাওয়া যায়নি। ধরুন স্থলপথ ছেড়ে অপরাধীরা অবলম্বন করেছে জলপথ, কিন্তু জলপথে তারা কোথায় যেতে পারে? তাই তো হেমন্তবাবু, আপনার ওই ইঙ্গিতটা যে অত্যন্ত মূল্যবান, এটা তো আমরা ভেবে দেখিনি। তারা কোথায় যেতে পারে? সমুদ্রে? সমুদ্রে গিয়ে তাদের লাভ? নৌকায় চড়ে অকূলে ভাসবার জন্য তারা যুবরাজকে চুরি করেনি? তবে হয়তো তারা কোনো দ্বীপে টিপে গিয়ে উঠেছে, কিংবা জলপথে খানিকটা এগিয়ে পাশের কোনো গাঁয়ে টায়ে নেমে পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস তারা উঠেছে কোনো দ্বীপের উপরে। তা আপনার দৃঢ় বিশ্বাসের কারণ কি?
আমি প্রমাণ পেয়েছি, অকাঠ্য প্রমাণ। বলেন কি মশাই? এতক্ষণ তো আমায় কিছুই বলেননি। বলিনি তার কারণ এতক্ষণ আমার প্রমাণকে অকাঠ্য বলে মনে করতে পারিনি। হেমন্ত তখন একে একে বিশ্বদর্পণের সেই বিজ্ঞাপন কাহিনীর সমস্তটা বর্ণনা করলেন। অপরাধীদের দলপতি সম্বন্ধে তার ধারণাও গোপন রাখলে না। প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে সতীশবাবু বলে উঠলেন, বাহাদুর হেমন্তবাবু, বাহাদুর। দলে দলে পুলিশ দেশে দেশে ছুটোছুটি করে মরছে, আর আপনি এই ছোট্ট বৈঠকখানার চার দেওয়ালের মাঝখানে ইজি চেয়ারে বসে এর মধ্যে এতখানি অগ্রসর হতে পেরেছেন। না মশাই, আমাকে একবার ইজি চেয়ার ছেড়ে উঠে বিশ্বদর্পণের অফিসে ছুটতে হয়েছিল। আরে ওকে আবার ছোটা বলে নাকি? ও তো হাওয়া খেতে যাওয়া। আমি বললুম, কিন্তু মোহনদ্বীপ কোথায়? ও দ্বীপের নাম আমিও এই প্রথম শুনলাম। সমুদ্রের কাছে সুন্দরবনের নদীর মোহনায় আমি ছোট বড় অনেক দ্বীপ দেখেছি। ছেলে চোরের দল হয়তো ওদেরই মধ্যে একটা কোনো অনামা দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছে, আর নিজেদের মধ্যে তাকে ডাকতে শুরু করেছে ওই নতুন নামে। খুব সম্ভব তাই, কিন্তু ওখানকার সমস্ত দ্বীপের ভিতর থেকে এই বিশেষ দ্বীপটিকে খুঁজে বার করা তো বড় চারটিখানি কথা নয়। না, তার উপরে ওভাবে খোঁজাখুঁজি করলে বিপদের সম্ভাবনা আছে। কি বিপদ? অপরাধীরা একবার যদি সন্দেহ করে যে পুলিশের সন্দেহ গিয়েছে ওই দিকেই, তাহলে যুবরাজকে হত্যা করে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ লুপ্ত করে দ্বীপ থেকে সরে পড়তে পারে। তবেই তো। তার চেয়ে আরও এক উপায় খোঁজ নেওয়া যাক। মনে হচ্ছে ছেলে চোররা প্রায় ক্যানিং থেকে নৌকা ভাড়া নিয়ে ওই দ্বীপে যায়। আমার বিশ্বাস ক্যানিংয়ের মাঝিদের কাছে গোপনে সন্ধান নিলে মোহনদ্বীপের পাত্তা পাওয়া অসম্ভব নয়। সতীশবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ঠিক ঠিক ঠিক, সঙ্গে সঙ্গে কলকাতায় চলুক ছেলে চোরদের সর্দারের সন্ধান। কি বলেন? আমাকে আর জিজ্ঞাসা করছেন কেন? যা বলবার তা তো আপনিই বাতলে দিচ্ছেন। কিন্তু আপাতত আমাদের আবিষ্কার আমাদের মধ্যেই ধামাচাপা থাক। 3 দিন কেটে গেল। ছেলে চোরদের সম্বন্ধে আর নতুন কিছুই জানা গেল না। হেমন্তের সমস্ত মস্তিষ্ক জগৎ জুড়ে বিরাজ করছে আমেরিকা ফেরত এক অদেখা অজানা শৌখিন ব্যক্তি এবং মোহন নামক কোনো অচেনা দ্বীপ। কিন্তু অনেক মাথা খাটিয়েও কোনো রকম সুরাহা হলো না। আমেরিকার ভদ্রলোক করতে লাগলেন পুরোদস্তুর অজ্ঞাতবাস এবং মোহনদ্বীপ হয়ে রইল রূপকথারই মায়াদ্বীপের মতন মিথ্যা। এর মধ্যে মিস্টার গাঙ্গুলির আবির্ভাব হচ্ছে এবেলা ওবেলা। দোটানায় পড়ে ভদ্রলোকের অবস্থা বড়ই কাহিল হয়ে উঠেছে। ওদিকে পুত্র শোকাতুর মহারাজা, আর এদিকে অচল অটল হেমন্ত। মহারাজা যতই ব্যস্ত হয়ে মিস্টার গাঙ্গুলিকে পাঠিয়ে দেন নতুন কোনো আশাপ্রদ তথ্য জানবার জন্যে, হেমন্ত শোনায় ততই নিরাশার কথা, কিংবা কখনো কখনো হয়ে যায় অক্টর্লি মনুমেন্টের মতন নিস্তব্ধ। বেশি পীড়াপিড়ি করলে শান্ত মুখে ফুটিয়ে তোলে দ্য ভিঞ্চি ডাকা মোনালিসার হাসি। কাল বৈকালে এসে মিস্টার গাঙ্গুলি একটা চমকপ্রদ সংবাদ দিয়ে গেছেন। মিস্টার গাঙ্গুলি, দুর্জয়গড়ের বার্ষিক আয় কত? 20 লক্ষ টাকা। মহারাজ তাহলে দুর্জয়গড়ের যুবরাজের মূল্য স্থির করেছেন 25,000 টাকা। 25,000 টাকা? এ কি বড় দুটিখানি কথা? দেখুন মিস্টার গাঙ্গুলি, পুরস্কারের ওই 25,000 টাকার উপরে আমার লোভ হচ্ছে না, একথা বললে মিথ্যে বলা হবে। কিন্তু যদি কেউ অর্থ লোভে যুবরাজকে চুরি করে থাকে, তাহলে ওই 25,000 টাকাকে সে তুচ্ছ মনে করবে বোধ হয়। আমি কিন্তু তা মনে করতে পারছি না মশাই। স্বাদ হচ্ছে আপনার মতো শখের ডিটেকটিভ সেজে আমিও যুবরাজের সন্ধানে কোমর বেঁধে লেগে যাই। আমার মতে 25,000 টাকা জীবনকে রঙিন করে তোলবার পক্ষে যথেষ্ট। মোটেই নয়, মোটেই নয়। যারা যুবরাজকে চুরি করেছে তারা যদি নিষ্ক্রয় আদায় করতে চায়, তাহলে চেয়ে বসবে হয়তো 5 লক্ষ টাকা। প্রায় কাঁদো কাঁদো গলায় গাঙ্গুলি বললেন, 10-15 10-15 লাখ চাইলেও অবাক হব না।
দুর্দান্ত বিস্ময়ের প্রচণ্ড ধাক্কায় গাঙ্গুলি চেয়ার থেকে প্রায় পড়ে যান আর কি। আমি হেসে ফেলে বললুম, ও কি মিস্টার গাঙ্গুলি, চোরেরা নিষ্ক্রিয় চাইলেও অতগুলো টাকা তো আপনার সিন্দুক থেকে বেরোবে না। আপনি অমন কাতর হচ্ছেন কেন? আমি কাতর হচ্ছি মহারাজের মুখ মনে করে। কেন? যার 20 লাখ টাকা আয়। আরে মশাই, 1 কোটি টাকা আয় হলেও 25,000 পুরস্কার ঘোষণা করা আমাদের মহারাজের পক্ষে অশ্রুতপূর্ব উদারতা। ও, তিনি বুঝি একটু একটু নয় মশাই, একটু নয়। ওর নাম কি? যতদূর হতে হয়। গেল বছরে মহারাজা তার মাতৃশ্রাদ্ধ সেরেছিলেন 3,000 টাকায়। বুঝেছেন মশাই? মাত্র 3,000 টাকা। বাপ মায়ের কাজে বাঙালি গৃহস্থরা যা অনায়াসে ব্যয় করে থাকে। কি বলছেন? এত বড় ডাক সাইটে মহারাজা? ওই মশাই, ওই নামের ডাকে গগন ফাটে, কিন্তু মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কিন্তু শুনেছি মহারাজা বাহাদুর প্রায় ফি বছরেই ইউরোপ আমেরিকায় বেড়াতে যান। তার জন্য তো কম টাকার শ্রাদ্ধ হয় না। হ্যাঁ, আমাদের মহারাজার একটিমাত্র শখ আছে, আর তা হচ্ছে দেশ বেড়ানো। কিন্তু কীরকম হাত টেনে কত কম টাকায় তিনি যে ওই শখ মেটান, শুনলে আপনারাও বিশ্বাস করবেন না। আরে দাদা, ছচ্ছাচ্ছ। বিলাতি মুল্লুকে গিয়ে তিনি প্রবাদ বিখ্যাত মার্ভেলাস ইস্টার্ন কিংয়ের নামে রীতিমতো কলঙ্ক লেপন করে আসেন। তাই নাকি? এমন ব্যাপার? তবে আর বলছি কি, যুবরাজের জন্য কেউ যদি 5 লাখ টাকা নিষ্ক্রিয় চায়, তাহলে ব্লাড প্রেশার বেড়ে আমাদের মহারাজের দাতক পাটি লেগে মূর্ছিত হয়ে পড়বে। আর 10 লাখ টাকা চাইলে তিনি হয়তো বলে বসবেন যুবরাজকে আর ফিরিয়ে আনবার দরকার নেই। সুতরাং দুর্জয়গড়ের যুবরাজের জন্য তিনি যে 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন, এটা তো রূপকথার মতো অসম্ভব কথা। তাহলে বলতে হবে যুবরাজের জন্যে মহারাজের বিশেষ প্রাণের টান নেই। টান আছে মশাই, টান আছে। পুত্র শোকে তিনি পাগলের মতো হয়ে গেছেন। তবে ছেলের শোকে বড়জোর তিনি পাগল হতে পারেন, কিন্তু টাকার শোকে তার মৃত্যু হওয়া অসম্ভব নয়। আপনারা নিয়মিত মাইনে টাইনে পান তো? তা পাই না বললে পাপ হবে। মহারাজা যাকে যা দেব বলেন ঠিক নিয়মিতভাবেই দেন। কিন্তু অত বড় করত মহারাজার প্রাইভেট সেক্রেটারি আমি, মাইনে কত পাই জানেন? মাসে 150 টাকা। তারপর খানিকক্ষণ আমরা কেউ কোনো কথা কইলুম না। গাঙ্গুলি বললেন, আজ আবার আরেক ফ্যাসাদে পড়েছি মশাই। রবীনবাবু হয়তো আমার একটু উপকার করতে পারবেন। আমি বললুম, আদেশ করুন। আদেশ নয়, অনুরোধ। মহারাজা বাংলা কাগজগুলোয় ওই 25,000 পুরস্কারের জন্য একটি বিজ্ঞাপন দিতে চান। সেটা লেখবার ভার পড়েছে আমার ওপরে। রবীনবাবু তো মস্ত লেখক, খুব অল্প কথায় কীভাবে লিখলে বিজ্ঞাপনটা বড় না হয়, অর্থাৎ খরচ হয় কম, সেটা উনি নিশ্চয়ই বলে দিতে পারবেন। আমি মশাই মাতৃভাষা একেবারে বিদ্যা দিগজ, কলম ধরেছি কি গলদঘর্ম হয়ে উঠেছি। বেশ, তো আমি বলে যাই আর আপনি লিখে যান। আমি মুখে মুখে বিজ্ঞাপন রচনা করতে লাগলাম। গাঙ্গুলি সেটা লিখে নিয়ে বললেন, তারপরেও আরেক বিপদ হয়েছে। মহারাজার হুকুম হয়েছে বাংলাদেশের সমস্ত প্রধান প্রধান দৈনিক আর সাপ্তাহিকে এই বিজ্ঞাপনটি প্রকাশ করতে হবে। কিন্তু কাগজওয়ালারা তো অন্য জগতের বাসিন্দা, সব কাগজের নামধাম আমি জানি না তো। তার শহরে প্রধান প্রধান দৈনিক আর সাপ্তাহিকের সংখ্যা 15-20খানার কম নয়। তাদের নামধামও আমি জানি। গাঙ্গুলি সভয়ে বলে উঠলেন, এই রে, তবেই সেরেছে। কি ব্যাপার, ভয় পেলেন কেন? ভয় পাবো না? বলেন কি, দুর্জয়গড় তো বাংলাদেশ নয়। সেখানে বাঙালি কর্মচারী বলতে সবে ধনে নীলমণি একমাত্র আমি। 15-20খানা বিজ্ঞাপন আমাকে যদি নিজের হাতে কপি করতে হয়। নির্ভয় হন মিস্টার গাঙ্গুলি, বিজ্ঞাপনটা এখানেই রেখে যান। কপি করবার লোক আমার আছে। এককাল হেসে মিস্টার গাঙ্গুলি বললেন, আহ, বাঁচলুম। আপনার মঙ্গল হোক। এই টেবিলের ওপরে রইল কাগজখানা। বিকালে আর কপিগুলো আর কাগজের নাম ঠিকানা নেওয়ার জন্য আমি তোক পাঠিয়ে দেবো। তাহলে আসি এখন, নমস্কার। গাঙ্গুলি দরজা পর্যন্ত গিয়ে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, কিন্তু দেখবেন মশাই, আমার মুখে মহারাজার যে চরিত্র বিশ্লেষণ শুনলেন, সেটা যেন। আমি হেসে উঠে বললুম, ভয় নেই, ভয় নেই।
সে কথা আমরা মহারাজকে বলে দেব না। গাঙ্গুলি প্রস্থান করলেন। হেমন্ত বিজ্ঞাপনটা তুলে নিয়ে পড়তে লাগলো। মিনিট দুয়েক পরে তারিফ করে বললে, চমৎকার চমৎকার। ইহে, আমার বিজ্ঞাপনের ভাষাটা তাহলে তোমার ভালো লেগেছে? মোটেই না, মোটেই না। তবে তুমি চমৎকার বললে বড় যে। আমি মিস্টার গাঙ্গুলির হাতের লেখা দেখে মুগ্ধ হয়েছি। চমৎকার চমৎকার। রাগে আমার গা যেন জ্বলতে লাগলো। হেমন্তের সঙ্গে আজ আমিও মহারাজ বাহাদুরের ওখানে গিয়েছিল। যুবরাজের জন্যে মহারাজ এমন অস্থির হয়ে উঠেছেন যে হেমন্তকে বাধ্য হয়ে তার কাছে যেতে হলো। মহারাজা প্রথমেই জানতে চাইলেন তদন্ত কত দূর অগ্রসর হয়েছে। হেমন্ত গুপ্ত কথা কিছুতেই ভাঙলে না, কেবল বললে সে প্রাণপণ চেষ্টা করছে এবং তার চেষ্টা হয়তো ব্যর্থ হবে না। এরকম উড়ো কথায় মহারাজা খুশি হলেন না। রাগ করে বাঙালি পুলিশ ও গোয়েন্দাদের উপরে কতকগুলো মানহানিকার বিশেষণ প্রয়োগ করলেন। পুত্র বিচ্ছেদে ব্যাকুল মহারাজার এই বিরক্তি হেমন্ত নিজের গায়ে মাখলে না। হাসি মুখে বিদায় নিয়ে চলে এলো। হেমন্তের বাড়িতে এসে দেখি তার বৈঠকখানার ভিতরে সতীশবাবু ঠিক পিঞ্জরাবদ্ধ সিংহের মতোই এপাশ থেকে ওপাশ পর্যন্ত ছুটোছুটি করছেন। হেমন্তকে দেখেই বলে উঠলেন, বেশ মশাই, বেশ। এদিকে এই ভয়ানক কাণ্ড, আর ওদিকে আপনি দিব্যি হাওয়া খেয়ে বেরিয়ে বেড়াচ্ছেন। হাওয়া খেতে নয় সতীশবাবু, গালাগাল খেতে গিয়েছিলুম। মানে? মানে দুর্জয়গড়ের মহারাজ বাহাদুরের মতে দুনিয়ায় অকর্মণ্যতার শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে বাঙালি পুলিশ। আর আরে রেখে দিন আপনার দুর্জয়গড়ের তর্জন গর্জন। এদিকের ব্যাপার কি জানেন? প্রকাশ করুন। আপনার ভবিষ্যৎবাণী সত্য হলো। শ্যামলপুরের জমিদারের কাছে ছেলে চোরদের চিঠি এসেছে। কমলাকান্ত রায়চৌধুরীর কাছে? তারই একমাত্র পুত্র তো সর্বপ্রথমে চুরি যায়। হ্যাঁ, এই দেখুন। সতীশবাবুর হাত থেকে পত্রখানা নিয়ে হেমন্ত তার কাগজ পরীক্ষা করে বললে, সেই একই কাগজ, মেড ইন ক্যালিফোর্নিয়া। ভালো। চিঠিখানা সে উচ্চ স্বরে পাঠ করলে। হেমন্ত বললে, শ্রীযুক্ত কমলাকান্ত রায়চৌধুরী সমীপে এসু। মহাশয়, আমরা দুরাশয় নই। আপনার পুত্র আমাদেরই কাছে আছে, তাহার সমস্ত কুশল, কিন্তু তাহাকে আর অধিক দিন আমাদের কাছে রাখিতে ইচ্ছা করি না। পুত্রের মূল্যস্বরূপ মহাশয়কে 1 লক্ষ মাত্র টাকা দিতে হইবে। চেক নয়, 10,000 টাকার 10খানি নোট দিলেই চলিবে। আগামী 15 তারিখে রাত্রি 10টার সময় টালিগঞ্জের রেলওয়ে ব্রিজের উপরে আমাদের লোক আপনার টাকার জন্য অপেক্ষা করিবে। মনে রাখিবেন, আপনি যদি পুলিশে খবর দেন এবং আমাদের লোক ধরা পড়ে কিংবা কেউ তাহার পশ্চাৎ অনুসরণ করে, তা হইলে আপনার পুত্রকে হত্যা করিতে আমরা একটু ইতস্তত করিব না। যদি যথাসময়ে টাকা পাই, তবে তাহার পর 7-8 দিনের মধ্যেই আপনার পুত্রকে আমরা বাড়িতে পৌঁছাইয়া দিয়া আসিব। এইটুকু বিশ্বাস আমাদের করিতেই হইবে। আগামী 15 তারিখে টাকা না পাইলে বুঝিব মহাশয়ের পুত্রকে ফিরাইয়া লইবার ইচ্ছা নাই। তাহার পর আপনার পুত্রের ভালো মন্দের জন্যে আমরা দায়ী হইব না। ইতি। চিঠির তলায় নাম নেই। এই শ্রেণীর ভদ্রলোকেরা বিনয়ের অবতার, নিজেদের নাম জাহির করবার জন্য মোটেই লালায়িত নন। এখন উপায় কি বলুন দেখি? 15ই তো আসছে কাল। কমলাকান্তবাবুর টাকা দেওয়ার শক্তি আছে? আছে, টাকা তিনি দিতেও চান, কিন্তু সেই সঙ্গে তিনি চান ছেলে চোরদের ধরতেও। সেটা কি করে সম্ভব হয়? চিঠিখানা পড়লেন তো? চোরদের দুধ ধরা পড়লে বা কেউ তার পিছু নিলে কমলাকান্তবাবুর ছেলে বাঁচবে না। কিন্তু কমলাকান্তবাবু ছেলেকেও বাঁচাতে চান, আবার অপরাধীদেরও ধরতে চান। এ কিন্তু অসম্ভব বলে বোধ হচ্ছে। কারণ এটাও তিনি বলেছেন যে ছেলে যতদিন চোরেদের হস্তগত, ততদিন আমরা কিছুই করতে পারবো না।
তাহলে তাদের দুধকে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, মানে তারপর যেদিন তারা ছেলে ফিরিয়ে দিতে আসবে সেই দিনের জন্যে অপেক্ষা করতে হবে। না সতীশবাবু, সেটা আরও অনিশ্চিত। অপরাধীরা বড় চালাক। তারা কবে কখন কী উপায়ে ছেলে ফিরিয়ে দেবে সেসব কিছুই জানায়নি। হয়তো তারা বকশিস দিয়ে পথের কোনো লোককে ডেকে কমলাকান্তবাবুর ঠিকানায় তার ছেলেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তাকে গ্রেপ্তার করেও আমাদের কোনো লাভ হবে না। যদি আমাদের কিছু করতেই হয় তবে কাল অর্থাৎ 15 তারিখেই করতে হবে। তাহলে অপরাধীদের দুধ ধরা পড়বে, কমলাকান্তবাবুর লক্ষ টাকাও বাঁচবে, কিন্তু তার ছেলেকে রক্ষা করবে কে? মাথা খাটালে পৃথিবীর যে কোনো বিপদ থেকে উদ্ধার লাভের উপায় আবিষ্কার করা যায়। একটু সবুর করুন সতীশবাবু, আগে চা আসুক, প্রাণ মন স্নিগ্ধ হোক, তারপর চায়ের পেয়ালায় তুমুল তরঙ্গ তুলতে কতক্ষণ। ওরে মধু, চা। যথাসময়ে চা এলো। একটা পেয়ালা তুলে নিয়ে এক সেঁক পান করেই হেমন্ত বললে, বাঁচলুম। সকালবেলায় দুর্জয়গড়ের চা পান করে দেহের অবস্থা কি কাহিলী হয়ে পড়েছিল। সে কি মশাই, রাজবাড়ির চায়ের নিন্দে? মশাই কি সন্দেহ করেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চা তৈরি হয় কেবল রাজা রাজরার বাড়িতেই? মোটেই না, মোটেই না। দামি আর খাঁটি চায়নার টিপটে ঐশ্বর্যের সদর্প বিজ্ঞাপন থাকতে পারে, কিন্তু সুস্বাদু চা যে থাকবেই এমন কোনো বাধা আইন নেই। চা যে সে হাতে তৈরি হয় না। ভালো চা তৈরি করার সঙ্গে হারমোনিয়াম বাজানোর তুলনা চলে। ও দুটোই যেমন সহজ তেমনি কঠিন। এই দুই ক্ষেত্রেই গুণী মেলে 100 জনে 1 জন। আমার মধু চাকর হচ্ছে 1 নম্বরের চাকর। আপাতত আপনার চায়ের উপর এই বক্তৃতাটা বন্ধ করলে ভালো হয় না? ব্যস্ত হবেন না সতীশবাবু। আমার মুখে বাক্যধারা ঝরছে বটে, কিন্তু আমার মস্তিষ্কের ভেতরে উথলে উঠছে চিন্তার তরঙ্গমালা। আমরা পুলিশ, প্রমাণ চাই। প্রমাণ? বেশ, দিচ্ছি। আসছে কাল রাত 10টার সময় টালিগঞ্জে রেলওয়ে ব্রিজের উপরে ছেলেচোরদের দূত আসবে। আগে হ্যাঁ, কমলাকান্তবাবুর লোক তার হাতে লক্ষ টাকার নোট সমর্পণ করবে। তারপর? আমাদের অর্থাৎ পুলিশের চর যাবে তার পিছনে পিছনে। ধ্যাস, এ তো পর্বতের মুশিক প্রসব। চোরেদের চিঠিতে কি লেখা আছে আমি তো ভুলিনি মশাই, ভুলিনি। পুলিশের চর এমনভাবে দূতের পিছনে যাবে সে একটুও সন্দেহ করতে পারবে না। দুধ যদি অন্ধ আর নির্বোধ না হয় তাহলে সে ঠিক ধরতে পারবে কে তার পিছু নিয়েছে। না না, ধরতে পারবে না। এখানে আপনারা বিলিতি পুলিশের পদ্ধতি অবলম্বন করুন। তা পদ্ধতিটা কি শুনি? রাত 10টার ঢের আগে ঘটনাস্থলের চারিদিকে তফাতে তফাতে দলে দলে গুপ্তচর ঘোরাফেরা করবে। মনে রাখবেন, 5-10 জনের কাজ নয়। তারপর যথা সময় চোরেদের দূত আসবে, টাকা নেবে, স্বস্থানের দিকে প্রস্থান করবে। দূর থেকে তাকে অনুসরণ করবে আমাদের প্রথম চর। দূতের লক্ষ্য নিশ্চয়ই তার উপরে পড়বে, পড়ুক, ক্ষতি নেই। আমাদের প্রথম চর খানিক এগিয়েই দেখতে পাবে আর একজন নতুন লোককে, অর্থাৎ আমাদের দ্বিতীয় চরকে। প্রথম চর দ্বিতীয়কে ইঙ্গিতে দূতকে দেখিয়ে দিয়ে নিজে পিছিয়ে পড়বে বা অন্য দিকে চলে যাবে। চোরেদের দূত সেটা দেখে ভাববে সে মিছেই সন্দেহ করছিল। ওদিকে আমাদের দ্বিতীয় চর কতকটা পথ পার হয়েই পাবে আমাদের তৃতীয় চরকে। তখন সেও তৃতীয়ের উপরে কার্যভার দিয়ে নিজে সরে পড়বে। এইভাবে তৃতীয়ের পর চতুর্থ, তারপর দরকার হলে পঞ্চম বা ষষ্ঠ চোরদের দূতের পিছু নিলে সে কিছুই সন্দেহ করতে পারবে না। চমৎকার আধুনিক পদ্ধতি, কিন্তু তারপর? আমাদের আপাতত জানা দরকার কেবল চোরেদের কলকাতার আস্তানাটা। এখন কারুকে গ্রেপ্তার করা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ চোরেদের কবলে আছে 3টি বালক। তারা যে কলকাতায় নেই এটা আমরা জানি। আগে তাদের ঠিকানা বার করি, তারপর অন্য কথা। কলকাতায় চোর ধরতে গিয়ে তাদের যদি মরণের মুখে এগিয়ে দিই তাহলে আমাদের অনুতাপ করতে হবে। রোগী মেরে রোগ সারানোর মানে হয় না।
কাল গেছে 15 তারিখ, রাত 10টার সময়। কাল টালিগঞ্জে নিশ্চয়ই একটা কিছু রোমাঞ্চকর নাট্যাভিনয় হয়ে গেছে। খবরটা জানবার জন্যে উৎসুক হয়ে আছে মন। সতীশবাবু কাল রাতেই খবর দিতে আসবার জন্যে প্রস্তুত ছিলেন, কিন্তু হেমন্ত রাজি হয়নি। সে বললে, আপনি হয়তো আসবেন রাত 12টার সময়, কিন্তু আপনার খবরের চেয়ে আমার ঘুমকে আমি বেশি মূল্যবান মনে করি। রাতের পর সকাল আছে, এর মধ্যেই খবরটা বাসি হয়ে যাবে না নিশ্চয়ই। যথাসময়ে শয্যা ত্যাগ, আহার ও নিদ্রা। হেমন্ত সাধ্যমতো এ নিয়ম রক্ষা করবার চেষ্টা করত। অথচ জরুরি কাজের চাপ পড়লে তাকেই দেখেছি 2-3 রাত্রি বিনা নিদ্রায় অনায়াসেই কাটিয়ে দিতে। সে বলতো, নিয়ম মেনে শরীর ধর্ম পালন করি বলেই আমার দেহের মধ্যে সঞ্চিত হয়ে আছে রিজার্ভ শক্তি। যারা অনিয়মের মধ্যেই জীবন কাটায় তাদের দেহে কেবল রোগ এসেই বাসা বাঁধে না, রিজার্ভ শক্তি থেকেও তারা হয় বঞ্চিত। সকালে বসে হেমন্তর সঙ্গে গল্প করছিল। হেমন্ত বলছিল, মানুষের জীবনে দৈবের প্রভাব যে কতখানি আমরা কেউই সেটা ভেবে দেখবার চেষ্টা করি না। গোটা কয়েক দৃষ্টান্ত দিই, দেখো। প্রথমে ধরো আলেকজান্ডার দি গ্রেটের কথা। তিনি মারা গিয়েছিলেন যৌবনে। অল্প বয়সে সিংহাসন পেয়েছিলেন বলে হাতে পেলেন তিনি অসীম ক্ষমতা আর তার পিতার হাতে তৈরি সুশিক্ষিত সৈন্যদল। তার পিতা রাজা ফিলিপ অসময়ে দৈবগতিকে গুপ্তঘাতকের হাতে প্রাণ দেন। সে সময় তিনি যদি হঠাৎ মারা না যেতেন, যদি বৃদ্ধ বয়স পর্যন্ত রাজ্য চালনা করতেন, তাহলে আলেকজান্ডার কখনো দিগ্বিজয়ী নাম কেনবার অবসর পেতেন কিনা সন্দেহ। ভেবে দেখো, বিলাতের বালক কবি চ্যাটার্টনের কথা। সবাই বলে দরিদ্রের ঘরে না জন্মালে তিনি তখনকার ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কবি হতে পারতেন। পৃথিবীর অনেক কবি ধনী বা রাজার কৃপাদৃষ্টি লাভ করে লক্ষ্মীকে প্রসন্ন করে সরস্বতীর সেবা করে গেছেন ষোড়শ প্রচারে, কিন্তু সেক্ষেত্রেও চ্যাটার্টনের দৈবের সাহায্য লাভ করেননি। ফলে অনাহারের জ্বালা সইতে না পেরে বালক বয়সেই তিনি করলেন আত্মহত্যা। অত বড় প্রতিভার ফল শুকিয়ে গেল ফোটবার আগেই। রোম সাম্রাজ্যের সম্রাজ্ঞী থিওডোরার কথা মনে করো। তিনি ছিলেন অজানা অনামা বংশের মেয়ে। পথে ধুলায় পড়ে কাটত তার দিন। দৈবের মহিমায় হঠাৎ একদিন সম্রাটের সুনজরে পড়ে থিওডোরা হলেন সম্রাজ্ঞী। এমনই কত আর নাম করব। রবীন, আজ যাদের তুমি নিম্ন শ্রেণীর অপরাধী বলে জানো, খোঁজ নিলে দেখবে তাদের অনেকেই হয়তো দৈবের হাতের খেলনা হয়ে এমন ঘৃণ্য নাম কিনেছে। দৈব গতিকে তাদের অজ্ঞাত সারেই তারা যদি একটি বিশেষ ঘটনার আবর্তের মধ্যে গিয়ে না পড়ত, তাহলে আজ তারা বাস করতে পারত সমাজের উচ্চ স্তরেই। আবার দেখো, আমাদের দলের অনেকেই বিখ্যাত ডিটেকটিভ হয়ে ওঠে, খুব রহস্যময় মামলার কিনারাও করে, কিন্তু তারও মূলে থাকে দৈবের খেলাই। আপাতত যে মামলাটা আমরা হাতে নিয়েছি এখনো সেটার কোনো কিনারা হয়নি বটে, কিন্তু এখনই দৈব আমাদের সহায় হয়েছে। তুমি সাংকেতিক শব্দে লেখা সেই বিজ্ঞাপনটার কথা বলছো বোধহয়। হ্যাঁ, এই মামলায় সেইটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। দৈব যদি আমার সহায় হয়ে ওই সূত্রটাকে এগিয়ে না দিত, তাহলে আমি এই মামলার কিনারা করবার কোনো আশাই করতে পারতুম না। খালি বুদ্ধি আর তীক্ষ্ণ দৃষ্টি থাকলেই হয় না রবীন, সেই সঙ্গে চাই দৈবের দয়া। তুমি দেখে নিও, এই মামলার অপরাধীর বিরুদ্ধে প্রধান প্রমাণ হবে সেই সাংকেতিক বিজ্ঞাপনটাই। অপরাধী যে ধরা পড়বে এ বিষয়ে তোমার কোনো সন্দেহই নেই। এক তিলও না। যে কোনো দেশের পুলিশের দপ্তর দেখলে তুমি আর একটা সত্য কথা জানতে পারবে। কি? অতিরিক্ত চালাকি দেখাতে গিয়ে আজ পর্যন্ত কত বড় বড় অপরাধী পুলিশের হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। ধরো এই ছেলে চোরের কথা। ডাকঘরের সাহায্য নিলে আমাদের পক্ষে আজ একে আবিষ্কার করা অসম্ভব হতো। ডাকের চিঠিতেও সে সাংকেতিক শব্দ ব্যবহার করতে পারত। সে চিঠি ভুল ঠিকানায় গেলে বা পুলিশের হাতে পড়লেও
খুব সম্ভব কেউ তার পাটোদ্ধার করবার চেষ্টা করত না। ঠিক এই সময় রাস্তায় মোটর দাঁড়ানোর শব্দ হলো। অনতিবিলম্বে ঘরের ভিতরে এসে দাঁড়ালেন সতীশবাবু। চোখে মুখে তার হাসির উচ্ছ্বাস। কি মশাই, খবর কি? আরে কেল্লা ফতে! কেল্লা ফতে কিরকম? আপনি কি আসল আসামি কেউ ধরে ফেলেছেন? পাগল! নিজের দিক না সামলে ভীমরুলের চাকে হাত দিই কখনো? তবে তাদের আড্ডা আবিষ্কার করেছি কি করে? আপনার ফন্দিটা কাজে লাগিয়ে। হেমন্তবাবু, এমনই নব নব উন্মেষশালিনী বুদ্ধি দেখিয়ে তো আপনি আমাকে মুগ্ধ করে রেখেছেন। আপনার ফন্দিটা কাজ করেছে ঘড়ির কাঁটার মতো। চোরেদের দূত কোনো সন্দেহ করতে পারেনি। ফন্দিটা আমার নয় সতীশবাবু, ওটা আমি শিখে এসেছি বিলাত থেকে। কিন্তু যাক সে কথা, এখন আপনার কথা বলুন। সতীশবাবু টুপি খুলে বসে পড়লেন। তারপর বললেন, ওদের দূত যথাস্থানে এসেছে। তারপর সে টাকা নিয়েছে? হ্যাঁ, তারপর আমাদের চর না, চর বললে ঠিক হবে না, চরেরা তার পিছু নেয়। সে কোন দিকে যায়? রসা রোড ধরে আসে উত্তর দিকে। তারপর প্রায় রাসবিহারী অ্যাভিনিউর মোড়ে কাছে এসে একখানা মস্ত বাড়ির ভিতর ঢুকে অদৃশ্য হয়। বাড়িখানার উপরে পাহারা বসিয়েছেন তো? নিশ্চয়ই। বাড়িখানার নাম মনসা ম্যানস। অন্ধকার, বাহির থেকে মনে হয় না ভিতরে মানুষ আছে। যে লোকটা এসেছিল তাকে দেখতে কেমন? রাতে ভালো করে তার চেহারা দেখা যায়নি, তবে সে খুব লম্বা চওড়া, আর তার পোশাক হিন্দুস্তানির মতো। এইবার গোপনে সন্ধান নিতে হবে যে ও বাড়িতে কে থাকে। তারপর টেলিফোনের ঘন্টা বেজে উঠল। নিজের কথা অসমাপ্ত রেখেই হেমন্ত উঠে গিয়ে রিসিভার নিয়ে মুহূর্ত পরে মুখ ফিরিয়ে বললে, সতীশবাবু, থানা থেকে আপনাকে ডাকছে। সতীশবাবু রিসিভার নিয়ে বললেন, হ্যালো, হ্যাঁ আমি। কি বললে? হ্যাঁ, বলো কি, বলো কি হে? তিনি অভিভূতের মতন আরও খানিকক্ষণ থানার কথা শুনলেন। তারপর বদ্ধ স্বরে আচ্ছা বলে রিসিভারটা রেখে দিয়ে যখন আবার আমাদের কাছে এসে দাঁড়ালেন, তখন তার চোখের আলো নিভে গেছে এবং ভাবভঙ্গি একেবারে অবসন্নের মতো। হেমন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সতীশবাবুর মুখের পানে তাকালে, কিন্তু কিছু বললে না। সতীশবাবু ধপাস করে চেয়ারের উপরে বসে পড়ে করুণ স্বরে বললেন, হেমন্তবাবু, খাঁচা খালি, পাখি নেই। পাখি উড়ল কখন? তিক্ত কণ্ঠে সতীশবাবু বললেন, আরে মশাই, পাখি ধরতে তো গিয়েছিলুম আমরা, খালি খাঁচায়। আজ সকালে আমাদের চর খবর নিয়ে জেনেছে যে মনসা ম্যানসন হচ্ছে ভাড়াটে বাড়ি, কিন্তু আজ 3 মাস খালি পড়ে আছে। অর্থাৎ চোরেদের দূত সদর দিয়ে বাড়ির ভিতরে ঢুকে খিড়কির দরজা দিয়ে সরে পড়েছে, কেমন তাই তো? ঠিক তাই। আমাদের কাদা ঘেটে মরাই সার হলো। সর্দারজি, সাবাস। সর্দার? সর্দার আবার কি? এই ছেলে চোরদের সর্দার আর কি, বাহাদুর বটে সে। আমাদের এত শেয়ালের পরামর্শ, এত তোড়জোড়, এত ছোটাছুটি, সাফল্যের লাফালাফি, কালনেমির লঙ্কা ভাগ, তার এক ছেলে বোলানো সহজ চালে সব ব্যর্থ হয়ে গেল। শত্রুর চেয়ে নিজেদের বেশি বুদ্ধিমান মনে করার শাস্তি হচ্ছে এই। আমি মানস নেত্রে বেশ নিরীক্ষণ করতে পারছি। আমাদের বোকামির দৌড় দেখে সর্দারজি মহা কৌতুক হাস্যে উচ্ছ্বসিত হয়ে 2 হাতে পেট চেপে কার্পেটের উপরে গড়াগড়ি খাচ্ছে। হাসিয়ে সর্দারজি, হাসিয়ে। স্বীকার করছি, আমরা গর্ধর্বের নিকট আত্মীয়, আমরা এরও ভূত। থামুন মশাই, থামুন। এটা ঠাট্টা তামাশার বিষয় না। হেমন্ত এবার জোরে অট্টহাস্য করে বললে, গোয়েন্দাগিরি হচ্ছে একটা বড় রকমের স্পোর্টস। পরাজয়কে আমি হাসি মুখেই গ্রহণ করতে পারি। যে কখনো পরাজিত হয়নি সে বিজয় গৌরবের যথার্থ মর্যাদা বুঝতে পারে না। খেলা বেশ, কেমন খেলোয়াড় কে দেখা যাবে।
আপনার ওই সর্দারজি এখনো টের পাননি যে আমাদের হাতের তাস এখনো ফুরিয়ে যায়নি। দেখি টেক্কা মারে কে। হেমন্ত হঠাৎ গম্ভীর হয়ে বললে, আমাদের হাতে এখনো কি কি তাস আছে মশাই? নতুন কোনো তাস পেয়েছেন নাকি? নিশ্চয়ই, সে খবরটা আজ দিতে এসেছি। জবর খবর। হুম, বলেন কি ঝাড়ুন আপনার জবর খবরের ঝুলি। হেমন্তের উৎসাহ দেখে সতীশবাবুর ম্লান ভাবটা মুছে গেল ধীরে ধীরে। তিনি বললেন, এই খবরটা যে পেয়েছি তারও মূলে আছেন আপনি, কারণ এদিকেও আপনি আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। হেমন্ত বলে উঠল, ওহো, বুঝেছি। না, কখনো বোঝেননি। নিশ্চয়ই বুঝেছি। কি করে বুঝলেন? অনুমানে। তা কি বুঝেছেন? ক্যানিং এর এক মাঝির খোঁজ পেয়েছে। ঠিক, একদম ঠিক বলেছেন। জানি কলকাতায় পাখির খাঁচা যখন খালি জবর খবর আসতে পারে তখন কেবল ক্যানিং থেকেই। তাই খবরটা পেয়েছি কাল রাতেই। খবরটা শুনি। পুলিশ খোঁজাখুঁজি করে জলিল নামে এক বুড়ো মাঝিকে বার করেছে। সে নাকি আজ 3 মাসের ভিতর 4বার এক দল লোককে নিয়ে সমুদ্রের মুখে জামিরা নদীর একটা দ্বীপে পৌঁছে দিয়ে এসেছে। আবার আসবার সময় ওই দ্বীপ থেকে যাত্রীও তুলে এনেছে। তারা যে সন্দেহজনক ব্যক্তি এটা মনে করছেন কেন? তারও কারণ আছে মশাই। প্রথমত জলিল বলে ও অঞ্চলে সে আগেও গিয়েছে, কিন্তু ওই দ্বীপে যে মানুষ থাকে এটা তার জানা ছিল না। দ্বিতীয়ত লোকগুলো যতবার গিয়েছে এবং এসেছে ততবারই তাকে প্রচুর বকশিশ দিয়ে বলেছে তাদের কথা সে যেন আর কারুর কাছে প্রকাশ না করে। এটা কি সন্দেহজনক নয়? এ প্রমাণ সন্দেহজনক হলেও খুব বেশি সন্তোষজনক নয়। শুনুন, আরো আছে। গত 2রা তারিখে দুর্জয়গড়ের যুবরাজ হারিয়ে গেছে, কথা মনে আছে তো? 3রা তারিখের খুব ভোরে, অর্থাৎ সূর্যোদয়ের আগেই 4জন লোক জামিরা নদীর ওই দ্বীপে যাওয়ার জন্য জলিলের নৌকো ভাড়া করে। তাদের সঙ্গে ছিল একটি বছর 4 বয়সের সুন্দর শিশু। জলিল বলে শিশুটি ঘুমোচ্ছিল আর সারা পথ সে তার সাড়া পায়নি। নৌকোর ভিতরেই তাকে লেপ চাপা দিয়ে শুইয়ে রাখা হয়েছিল। নৌকোর যাত্রীরা জলিলকে বলেছিল শিশু অসুস্থ, কিন্তু আমার বিশ্বাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল কোনো রকম ঔষধ প্রয়োগেই। ওই শিশুই যে দুর্জয়গড়ের যুবরাজ, কথা কি আপনার মনে লাগে? হেমন্তের মুখের ভাবান্তর হল না। সে মিনিট 3 স্থির হয়ে বসে রইল নিবাত নিষ্কম্প দ্বীপ শিখার মতো। হেমন্ত তাড়াতাড়ি সতীশবাবুর হাত ছেড়ে দিলে। সতীশবাবু হাতখানা ঝাড়তে ঝাড়তে বললেন, ওহ, আপনারা 2 বন্ধু যে ভদ্র গুন্ডা তা কি আর আমি জানি মশাই? জানি কুস্তিতে বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে, তাও খবরের কাগজে পড়েছি। কিন্তু যত তাল আমার ওপর। কেন, আমি কি জামিরা নদীর মোহনদ্বীপের ছেলে ধরা? কি রবীনবাবু, মুখ টিপে টিপে হাসা হচ্ছে যে বড়? আরে আপনিও এগিয়ে আসুন না, অ্যাকশন বলে গর্জন করে আমার আরেকখানা হাত ভেঙে দিন না। আমি হেসে ফেলে বললুম, অভিপ্রায় আমার আছে বলে মনে হচ্ছে না। ক্ষমা করবেন সতীশবাবু, মনের আবেগটা আমার হাত দিয়ে বেরিয়ে গেল। বাপ রে বাপ, ভবিষ্যতে মনের আবেগ মনের মধ্যে চেপে রাখলে বাধিত হব। হ্যাঁ, এখন কি বলতে চান বলুন, কিন্তু কাছে আসবেন না, আপনি উত্তেজিত হয়েছেন। আজই মোহনদ্বীপের দিকে নৌকা ভাসাতে হবে। সতীশবাবু একটু ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, তা হয় না হেমন্তবাবু। কেন হয় না? কেবল যে যাত্রা আয়োজন করতে হবে তা নয়, আমার হাতে আরো গুরুতর কাজ আছে। সেগুলোর ব্যবস্থা না করে আমার কলকাতা ছাড়া অসম্ভব। তবে কবে যেতে পারবেন? চেষ্টা করলে কাল যেতে পারি। বেশ তাই, কিন্তু সঙ্গে বেশি লোকজন নেবেন না। যাচ্ছি বাঘের বাসায়, বেশি লোকজন নেব না মানে? অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট।
শত্রুদেরও চর থাকতে পারে, তারাও আমাদের উপরে যে নজর রাখছে না একথা বলা যায় না। একটা বিপুল জনতা যদি ক্যানিংয়ের উপরে ভেঙে পড়ে, তাহলে মোহনদ্বীপেও গিয়ে হয়তো দেখব পাখিরা বাসা ছেড়ে উড়ে পালিয়েছে। সে কথা সত্যি, কিন্তু দলে হালকা হয়েও সেখানে যাওয়া তো নিরাপদ নয়। কে জানে তারা কত লোক সেখানে আছে। ভাড়ে কাটাচ্ছে ধরে কাটা ভালো। আমরা কাল রাতের অন্ধকারে গা ঢেকে 12 লোক মিলে 2খানা নৌকায় চেপে যাত্রা করব। আপনি সেই ব্যবস্থা করুন। সঙ্গে যাদের নেবেন তারা যেন বাছা বাছা হয়। অবশ্য সকলকেই সশস্ত্র হয়ে যেতে হবে। আহা, কিন্তু চাকর বামুনও তো নিয়ে যাওয়া দরকার। আমাদের কাজ করবে কে? চাকর বামুন? খেপেছেন নাকি? আমরা নিজেরাই হব নিজেদের চাকর, আর রান্নার ভার নেবে রবিন। রবিন বাবু? হ্যাঁ, উনি তো কবি, খালি কলম নাড়েন। হাতা খুন্তি নাড়বার শক্তি ওর আছে নাকি? ভয় নেই সতীশবাবু, হাতাখুন্তি নেড়ে নবীন যে হাঁড়ি করার ভেতরেই বস্তুহীন কবিতা রচনার চেষ্টা করবে না, সে কথা আমি জোর গলায় বলতে পারি। রবিনকে চেনেন না বলেই আপনি এত ভাবছেন, কিন্তু ও খালি গোলাপ ফুল দেখে গোলাপি ছড়া বাঁধে না। কুমড়ো ফুল চয়ন করে বেসম সহযোগে ফুলুরি বানাতেও কম ওস্তাদ নয়। ও বোধহয় সাপভ্রষ্ট দ্রৌপদী, পুরুষ দেহ নিয়ে অবতীর্ণ হয়েছে মর্তধামে। হ্যাঁ রবিন বাবু, এসব কি সত্যি? হরি আর হরের মতো আপনি কি একসঙ্গে কবি আর কুক? হ্যাঁ? আমি বললুম, হেমন্তের অত্যুক্তির কথা ছেড়ে দিন। ওর জীবনের সেরা আনন্দ হচ্ছে আমাকে নিয়ে রঙ্গব্যঙ্গ করা। কিন্তু কবি আর লেখকরা যে রাঁধতে জানেন না, আপনার এমন বিশ্বাস কেন হলো? ফ্রান্সের বিখ্যাত লেখক আলেকজান্ডার ডুমার নাম শুনেছেন? ওই যিনি মন্টে ক্রিস্টো আর থ্রি মাস্কেটিস লিখেছেন? হ্যাঁ, তার এক হাতে থাকতো কলম আর এক হাতে হাতা। একসঙ্গে তিনি মনের আর দেহের প্রথম শ্রেণীর খোরাক জোগাতে পারতেন। ঠিক এই সময় আবার একখানা মোটর আমাদের বাড়ির দরজায় এসে থামল সশব্দে। তারপরে দ্রুত পদে ঘরের ভিতরে প্রবেশ করলেন মিস্টার গাঙ্গুলি। তার দৃষ্টি ছিল উদ্ভ্রান্ত। সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি, আপনার মুখ চোখ অমন ধারা কেন? গাঙ্গুলি বললেন, আপনাকে আমি চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি কিনা এখানে বসে ষড়যন্ত্র করছেন। ভুল হলো মিস্টার গাঙ্গুলি। পুলিশ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র ধরে। কিন্তু আপনাকে দেখে যে বিপদগ্রস্ত বলে মনে হচ্ছে। গাঙ্গুলি একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন, বিপদ বলে বিপদ? মহারাজা বাহাদুর একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। কেন কেন? হেমন্তবাবু, শেষটা আপনার কথাই সত্যি হলো। হেমন্ত বিস্মিত কণ্ঠে বললে, আমার কথা সত্যি হলো? সে আবার কি? চোর বেটারা 15 লক্ষ টাকার দাবি করে মহারাজ বাহাদুরকে বিষম এক পত্রাঘাত করেছে। বেটারা খালি চোর নয়, গুন্ডা, খুনে, ডাকু। সতীশবাবু লাফিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, কি সর্বনাশ, কি সর্বনাশ! হেমন্ত কোনো রকম বিস্ময় প্রকাশ করলে না, খালি বললে, চিঠিখানা কোথায়? এই তো আমার কাছে। পকেট থেকে পত্র বার করে তিনি হেমন্তের হাতে দিলেন। হেমন্ত চেঁচিয়ে ইংরেজিতে টাইপ করা যে চিঠিখানা পড়লে তার বাংলা মানে দাঁড়ায় এই: মহারাজা বাহাদুর, যুবরাজকে যদি ফেরত চান তাহলে আগামী 24 তারিখে আমাদের দূতের হাতে 15 লক্ষ টাকা অর্পণ করবেন। 24 তারিখে রাত্রি ঠিক 12টার সময় গড়িয়াহাটা লেকের লেক ক্লাবের পিছনকার রাস্তায় আমাদের দূত অপেক্ষা করবেন। কিন্তু সাবধান, যদি পুলিশে খবর দেন কিংবা আমাদের দূতকে ধরবার বা তার পিছনে আসবার চেষ্টা করেন, তাহলে আমরা যুবরাজকে হত্যা করতে বাধ্য হব। 15 লক্ষ টাকা আমাদের হস্তগত হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে যুবরাজকে অক্ষত অবস্থায় ফিরে পাবেন। আমরা টাকা না পেলে যুবরাজের জীবনাশঙ্কা আছে। ইতি। সতীশবাবু বললেন, প্রায় একই রকম চিঠি, কেবল এখানা
ইংরেজিতে লেখা আর টাইপ করা। বিষম চমকে উঠে গাঙ্গুলি বললেন, ও বাবা, এরকম আরো চিঠি আপনারা পেয়েছেন নাকি? হ্যাঁ, এমনি এক চিঠি লিখে ভয় দেখিয়ে ছেলেধরারা শ্যামলপুরের জমিদারের কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে গেছে। আর আপনারা হাত গুটিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলেন। চোরের শর্তগুলো ভুলে যাচ্ছেন কেন? আমাদের কি হাত বার করার উপায় আছে? তাও বটে, তাও বটে। একটু গোলমাল করলেই ছুচোরা আবার ছেলে খুন করবে বলে ভয় দেখায়। তা পারে, বেটারা সব পারে। গুন্ডা, খুনে, ডাকু, এই এক চিঠি আমাদের অত বড় মহারাজ বাহাদুরকে একদম কাঁত করে দিয়েছে, যাকে বলে প্রপাত ধরণীতলে। আর কি? আজ 16, আর 7 দিন পরেই 24। মহারাজা কি করবেন স্থির করেছেন? পুলিশে যখন খবর দিয়েছেন, তার কি টাকা দেওয়ার ইচ্ছে নেই? গাঙ্গুলি 2 চোখ বড় করে বললেন, ইচ্ছে? এক কথায় 15 লক্ষ টাকা জলে দেওয়ার ইচ্ছে হবে আমাদের মহারাজের? বলেন কি মশাই? কিন্তু এখন তাকে দেখলে আপনাদের দুঃখ হবে। একসঙ্গে ছেলে হারাবার আর টাকা হারাবার ভয় একেবারে তিনি ভেঙে পড়েছেন। কি করবেন বুঝতে না পেরে আপনাকে আর সতীশবাবুকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিলেন। আমরা যাচ্ছি বটে, কিন্তু দিতে পারি খালি এক পরামর্শ। যুবরাজকে বাঁচাতে হলে টাকা দেওয়া ছাড়া উপায় নেই। কথাটা গাঙ্গুলির মনের মতো হলো না। মাথা নেড়ে বললেন, না মশাই, ও পাপীদের কথায় বিশ্বাস নেই। তারপর অতগুলো টাকা হাতিয়েও যুবরাজকে যদি ছেড়ে না দেয়? তবু ওদের কথা মতোই কাজ করতে হবে। স্টকময়ী কলিকাতা নগরীর কঠোর বুকের ভিতর থেকে একেবারে এসে পড়েছি নদীর কল সঙ্গীতে জীবন্ত প্রকৃতির কোলে। চিরদিন কাব্য চর্চা করি। এখানে এসে মনে হচ্ছে ফিরে এসেছি যেন স্বদেশে। এর মধ্যে বলবার মতো ঘটনা কিছুই ঘটেনি। যতক্ষণ কলকাতায় ছিলুম, মহারাজা বাহাদুরের হাহুতাশ মানি বহন করে মিস্টার গাঙ্গুলি এসে আক্রমণ করেছেন বারংবার, এবং কালকের ও আজকের দুপুরের মধ্যে হেমন্তকে বাধ্য হয়ে রাজবাড়িতে ছুটতে হয়েছে 5 বার। মহারাজের কথা কিন্তু সেই একই, হয় 1,05,000 টাকার বিনিময়ে যুবরাজকে ফিরিয়ে আনবার ব্যবস্থা করো, নয় অপরাধীকে গ্রেপ্তার করে যুবরাজকে উদ্ধার করো। 25,000 টাকা পুরস্কারের উপরেও আমি দেব আরও 25,000 টাকা। মাঝখানে পড়ে গাঙ্গুলি বেচারার অবস্থা যা হয়েছে তাকে দেখলে দুঃখ হয়। তিনি হচ্ছেন ফিটফাট ব্যক্তি। ইস্ত্রি করা পোশাকের প্রতিটি ভাঁজ পর্যন্ত অটুট রেখে চলাফেরা ওঠা বসা করেন পরম সাবধানে, এবং জামার বোতাম ঘরে থাকে সর্বদাই একটি করে টাটকা ফুল। কিন্তু ভীষণ অধীর মহারাজা বাহাদুরের ঘন ঘন হুমকি বা হুকুমের চোটে দিকবিদিক জ্ঞান হারার মতো দৌড়ধাপ করে করে মিস্টার গাঙ্গুলির পোশাকের ইস্ত্রি গেছে নষ্ট হয়ে, এবং বোতামের ফুল গিয়েছে কোথায় ছিটকে পড়ে। যতবারই দেখেছি ততবারই তিনি হাঁপাচ্ছেন, এবং এই শীতেও রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, পাগলা রাজার পাল্লায় পড়ে আত্মারাম বুঝি খাঁচা ছাড়া হয়? এই চাকরি আমার পোষাবে না মশাই, পোষাবে না। যাক, মহারাজার কবল থেকে মুক্তি লাভ করে আমরাও যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। তাকে কোনো খবর না দিয়েই সরে পড়েছি। কেবল মিস্টার গাঙ্গুলিকে চুপি চুপি বলে এসেছি সতীশবাবু ছুটি পেয়ে চেঞ্জে যাচ্ছেন। তার সঙ্গে আমরাও 2-4 দিনের জন্যেই হাওয়াটা একটু বদলে আসছে। গাঙ্গুলি অত্যন্ত দমে গিয়ে বললেন, এই দুঃসময় একলা আমাকে মহারাজের খপ্পরে ফেলে আপনারা দেবেন পিটটান? আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন কি? আমাদের ভাববার দরকার নেই। জীবের স্বধর্ম আত্মরক্ষা করা। আপনিও আত্মরক্ষা করুন। আর দুর্জয়গড়ের মামলা? মহারাজকে বলুন টাকা দিয়ে যুবরাজকে ফিরিয়ে আনতে। আমরা 2-4 দিন পরেই এসে আসামিকে ধরবার চেষ্টা করব। গাঙ্গুলি গজগজ করতে করতে চলে গেলেন। আসামির কথা নিয়ে আপনারা মাথা ঘামাতে চান, ঘামাবেন। আমারও সহ্য হচ্ছে না। এই চাকরি আমি ছেড়ে দেবো বাপ। যথাসময়ে সদল বলে কলকাতায় ধুলো ধোঁয়া ধুমধাড়াক্কা পিছনে ফেলে শহর ছাড়া বিজন পথে এগিয়ে চলল। রাত আঁধারে চুপি চুপি কালো জলে ভাসল
আমাদের দুই নৌকা। এর মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনাই ঘটেনি। এমনকি আমরা যে কোনো অপ্রীতিকর ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করিনি এ বিষয়েও কিছুমাত্র সন্দেহ নাস্তি। জনতার সাড়া নেই। তীর তরুর মর্মর ছন্দে তাল রেখে বনবাসী বাতাস শোনায় স্নিগ্ধ মাটি আর ঘন সবুজের গন্ধ মাখানো নতুন নতুন গান, এবং নদীর জলসায় জলে জলে দুলে দুলে ওঠে কুল হারানো গতিবীণার তাল। কান পেতে শুনলে মনে হয় অনন্ত নীলাকাশও তার লুকিয়ে রাখা নীরব বীণার রন্ধ্রে জাগিয়ে তুলছে কল্পলোকের কোন মৌন রাগিনীর আলাপ। পৃথিবীর ধুলোর ঠুলিতে যার কান কালা, এ অপূর্ব আলাপ সে শুনতে পায় না, তাই এর মর্ম বোঝে শুধু কবি আর শিশু, ফুলপরি আর পাপিয়া। এই শীতের ঠান্ডা রাতের সঙ্গে আজ পাপিয়ারা ভাব করতে আসেনি। ফুলপরিরাও কোনো তীরে, কোনো বনে, কোনো শিশির ভেজানো বিছানায় ঘুমিয়ে আছে আর ঠিকানা জানি না। কিন্তু আমার মনের ভিতরে জাগলো চিরন্তন শিশুর উল্লাস কলরল। নৌকা চলেছে অন্ধকারের কালো চাদরে গা পড়ে, চলেছে নৌকো দাঁড়ে দাঁড়ে তালে তালে বাজিয়ে চলেছে নৌকো জল তরঙ্গ বাজনা। দুকুলের কাহিনী ভুলিয়ে সামনে অকুলের ইঙ্গিত জাগিয়ে চলেছে নৌকো, ঘুমের দেশে ঘুম ভাঙানো সঙ্গীতের সুর বুনতে বুনতে। তারপর চাঁদ উঠল দূর বনের ফাঁকে। মনে হলো পুরনো প্রকাশের আগে যেন গাছের ঝিলিমিলির আড়াল থেকে চাঁদ লুকিয়ে লুকিয়ে দেখে নিতে চায় পৃথিবীর উৎসব আসরে আজ কত দর্শকের সমাগম হয়েছে। ছড়িয়ে দিলে কে জলে জলে মুঠো মুঠো হীরের কণা। ওপারে নজর চলে না, এপারে দেখা যায় নীল স্বপ্ন মাখানো বন আর বন। কত কত দূর থেকে কোনো একলা পথিকের বাঁশের বাঁশির মৃদু মেঠো সুর ভেসে আসে যেন আমাদের সঙ্গে কথা কইতে। চাঁদ উঠেছে উপরে, আরো উপরে। তার মুখে শীতের মেয়ে কোহেলিকার আদর মাখা চুমুর ছোঁয়া। যত রাত হয় নদীর আমোদ বাড়ে তত, তার জলের নূপুর বাজে তত জোরে। দেখতে দেখতে শুনতে শুনতে অবশেষে জড়িয়ে এলো আমার চোখের পাতা। জামিনা নদী। এটা কি নদী না সমুদ্র? চেষ্টা করে দেখলে বহু দূরে চোখে পড়ে তীরের ক্ষীণ রেখা। কোনো কোনো দিকে তাও নেই। সেখানে অনন্ত আসন জুড়ে বসেছে অসীম শূন্যতা। জলে নেই মাটির রং। সমুদ্রের রঙের আভাসে জল বসন চুবিয়ে জামিরা চাইছে নতুন রঙে রঙিন হতে। জলিল উঠে দাঁড়িয়ে বললে, হুই 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 সেই দ্বীপকর্তা, হুই সেই দ্বীপ। হ্যাঁ জলিল, ও দ্বীপের নাম কি? জানি না তো। জানো না? ও দ্বীপের নাম নেই। ঝোপ জঙ্গল, বড় বড় গাছ। দ্বীপের দিকে তাকালে আর কিছু দেখা যায় না। আর কিছু দেখবার আশাও আমরা করি না। হেমন্ত বললে, ওখানে নৌকো লাগাবার ঘাট আছে? জলিল মাথা নেড়ে জানালে, না। যারা তোমাকে এখানে নিয়ে আসে তারা কোথায় নামে? জলিল আবার মাথা নাড়ে। অর্থাৎ তারও কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। আমরা যেখানে খুশি নামবো। হ্যাঁ কর্তা। আমাদের নৌকা দুখানা দ্বীপের খুব কাছে এসে পড়ল। সতীশবাবু বললেন, দ্বীপটা কত বড় তাও তো বুঝতে পারছি না। ওই নিবিড় জঙ্গলের ভেতর আসল জায়গাটা খুঁজে বার করতে কতক্ষণ লাগবে কে জানে। পরে পরে দুখানা নৌকোই তীরে এসে লাগলো। প্রথম নৌকোয় ছিলাম আমরা তিন, অর্থাৎ আমি, হেমন্ত আর সতীশবাবু। অস্ত্রশস্ত্র, রসদ, অন্যান্য সমস্ত মালই ঠাসা ছিল আমাদের নৌকোতে। দ্বিতীয় নৌকোয় ছিল একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর আর জমাদার ও 8 জন মিলিটারি পাহারাওয়ালা। তখন অপরাহ্নকাল, চারিদিকে সমুজ্জ্বল সূর্যকিরণ। পথের অভাবে খুব বেশি অসুবিধায় পড়তে হলো না। জঙ্গলের আশপাশ দিয়ে বেশ খানিকটা এগিয়ে পাওয়া গেল একটা মাঠ। লম্বা চওড়ায় 1/2 মাইলের কম হবে না। চারিদিকেই তার উঁচু বনের প্রাচীর, কিন্তু মানুষের চিহ্ন কোথাও নেই।
গাছপালায় বাতাসের নিঃশ্বাস আর বনে বনে পাখিদের ডাক ছাড়া একটা অমানুষিক নিস্তব্ধতা সর্বত্র এমন একটা অজানা ভাবের সৃষ্টি করেছে যে এ দ্বীপ কখনো মানুষের কণ্ঠ শুনেছে বলে মনে হয় না। সতীশবাবু জমাদারকে ডেকে বললেন, সুজন সিং, যেখান দিয়ে যাচ্ছি ভালো করে চিনে রাখো। কারোর সঙ্গে দেখা না হলে ফিরতে হবে, আবার কারোর সঙ্গে দেখা হলেও অবস্থাগতিকে হয়তো প্রাণ হাতে করে পালাবার দরকার হবে। মাঠের মাঝ বরাবর এসেছি। হেমন্ত হঠাৎ বলে উঠল, আমাদের অদৃষ্ট সুপ্রসন্ন। চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে সতীশবাবু বললেন, কই, আমি তো কোথাও আসার ছিটে ফোটাও দেখতে পাচ্ছি না। ওই দেখুন, কি? ধোঁয়া। অনেক দূরে অরণ্যের মাথায় কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে খানিকটা ধোঁয়া ক্রমেই উপর দিকে উঠে যাচ্ছে। দেখতে দেখতে সেখানে জেগে উঠল পুঞ্জ পুঞ্জ ঊর্ধ্বগামী ধূম। হেমন্ত বললে, ধোঁয়ার জন্ম আগুনে, আর আগুনের জন্ম মানুষের হাতে। কিন্তু দাবানল জলে আপনি ওটা কি মনে হচ্ছে, দাবানলে না উনুনের ধোঁয়া? সকলেরই মুখ উত্তেজিত, কিন্তু কেউ কোনো কথা কইলে না। নীরবে মাঠের বাকি অংশটা পার হয়ে গভীর এক অরণ্যের ছায়ায় গিয়ে দাঁড়ালো। সতীশবাবু বললেন, আবার যে বন এলো। আসুক, বোন আমাদের বন্ধুর মতন লুকিয়ে রাখবে। এখানে বনের ভেতরে যে একটা স্বাভাবিক পথের মতো রয়েছে। ভালোই হলো, ধোঁয়া দেখেছি উত্তর পশ্চিমে, পথটাও গিয়েছে ওই দিকে। এগিয়ে চলো, এগিয়ে চলো। সতীশবাবু, আর বোধহয় এভাবে এগোনো নিরাপদ নয়। আপনারা ওইখানে অপেক্ষা করুন, আমি ওই বড় বটগাছটায় চড়ে চারিদিকটা একবার দেখি। সে গাছের তলায় গিয়ে জুতো খুলে ফেললে, তারপর উপরে উঠতে লাগলো। তখন সূর্য পশ্চিম আকাশের দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ছায়া ঘন হয়ে উঠেছে। বেশ কাছ থেকে শুনলাম কে যেন কাকে চেঁচিয়ে ডাকছে। একবার গাভীর গম্ভীর হাম্বারব শোনা গেল। খানিক পরে হেমন্ত গাছ থেকে নেমে এলো। বললুম, কি দেখলে হেমন্ত? যা দেখবার সব। একটা লম্বা একতলা বাড়ি, ঘর আছে বোধহয় খান ৫-৬। জোনা তিনেক লোকও দেখল, বেশ লম্বা চওড়া। কারুর চেহারায় বাঙালি কুমোরের গড়া কার্তিকের মতো নয়। বাড়ির ভেতরে নিশ্চয়ই আরো লোক আছে। বাড়িখানা এখান থেকে কত দূরে? খুব কাছে। অতঃপর কি কর্তব্য? কিন্তু হেমন্তের সাড়া পাওয়া গেল না। সে নীরবে একবার বটগাছটার চারিপাশ ঘুরে এলো, একবার বনের পথের দিকে তাকিয়ে দেখল, তারপর চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতে লাগলো। সে এমন গম্ভীর ভাব ধারণ করেছে যে আমরা কেউ তাকে ডাকতে ভরসা করলুম না। মিনিট ৫-৬ এইভাবে কাটল। তারপর হেমন্ত হঠাৎ হাসি মুখে যেন নিজের মনেই বললে, ঠিক ঠিক হয়েছে। কি হয়েছে হেমন্তবাবু? এতক্ষণ কি ভাবছিলেন? আক্রমণের প্ল্যান। প্ল্যান? হ্যাঁ, আমি ভেবে দেখছিলাম কোন উপায়ে রক্তপাত না করেই কাজ হাসিল করা যায়। তাহলে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন? অসম্ভব কি? এটা তো মুনি ঋষিদের তপবন নয়, মানুষ বাঘের বাসা। ভেবে কি স্থির করলেন? ৮ জন মিলিটারি পুলিশ বন্দুক নিয়ে এই বটগাছটার আড়ালে এমনভাবে লুকিয়ে থাকুক যেন ওই পথ থেকে কেউ ওদের দেখতে না পায়। বাকি আমরা ৬ জনে মিলে ওই বাড়ির কাছে এগিয়ে যাই। তারপর রবিন আর আপনাকে নিয়ে আমি একটু তফাতে গিয়ে কোনো ঝোপটোপের মধ্যে লুকিয়ে পড়ব। তারপর আমাদের বাকি ৩ জন আসামিদের বাড়ির কাছে গিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করবে। ওদের মধ্যে পড়ে যাবে বিষম সাড়া। আমাদের ৩ জন লোক পায়ে পায়ে পিছিয়ে পালাবার ভাবভঙ্গি প্রকাশ করবে। তারপর আসামিরা সদল বলে তাড়া করে এলেই আমাদের লোকেরা দ্রুত পদে সত্যি পলায়ন করবে বনের পথে। ওরাও তখন নিশ্চয়ই তাদের পিছনে পিছনে ছুটবে। সংখ্যা মোটে ৩ জন দেখে ওরা কিছুই ভয় পাবে না। তারপর আমাদের ৩ জন লোক ওই বটগাছটা পেরিয়ে অল্প কিছু দূর অগ্রসর হয়েই হঠাৎ দাঁড়িয়ে পড়ে সম্মুখ ফিরে বার করবে তাদের রিভলভার
এবং তাদের একজন বাজাবে হুইসেল। সংকেত শুনে সেই মুহূর্তেই 8 জন মিলিটারি পুলিশ বটগাছের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়াবে শত্রুর পিছন দিকে। সামনে 3টে রিভলভার আর পিছনে 8টা বন্দুক। এ দেখেও তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে 2-1 বার বন্দুক রিভলভার ছুঁড়লেই তাদের যুদ্ধের স্বাদ মিটতে দেরি লাগবে না। সতীশবাবু, প্ল্যানটা কি আপনার পছন্দ হচ্ছে? পছন্দ হচ্ছে না আবার? এক্ষেত্রে এর চেয়ে নিরাপদ প্ল্যান কল্পনাও করা যায় না। এত তাড়াতাড়ি কি করে যে আপনি ফোন দিয়ে আবিষ্কার করেন, আমি তো মশাই বুঝতেই পারি না। ধন্যী মানুষ আপনি, একেবারে জিনিয়াস। আমি বললুম, আর আমরা ঝোপের ভেতরে লুকিয়ে বসে বসে কি করবো হেমন্ত? তোমার গল্প না মশাদের ঐকতান শুনবো? হুম, ও দুটোর একটাও না। শত্রুরা যেই আমাদের লোকের পিছনে তাড়া করে বনের ভেতরে ঢুকবে, আমরা অমনি ঝোপ থেকে বেরিয়ে পড়ে ঢুকবো ওদের বাড়ির অন্দরে। যদি ওদের দলের 2-3 জন লোক তখনও সেখানে থাকে, তাহলে আমাদের 3টে রিভলভারের সামনে ওরা পোষ না মেনে পারবে না। তারপর আমরা খুঁজে দেখব কোথায় বন্দী হয়ে আছে কলকাতার হারিয়ে যাওয়া 3টে ছেলে। কিন্তু ওদের দলকে বনের ভেতরে গ্রেপ্তার করবার পরেও তো বন্দীদের উদ্ধার করা যেতে পারে। রবিন, সাবধানের মার নেই। ধরো শত্রুদের সবাই হয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে না। গোলমাল দেখে ভয় পেয়ে তারা যদি বন্দীদের নিয়ে বনের ভেতরে কোনো গুপ্ত স্থানে পালিয়ে যায়, তখন আমরা কি করব? হেমন্ত, এইটুকু সময়ের মধ্যে তুমি সব দিক ভেবে নিয়েছো? ভাবতে হয় ভাই, ভাবতে হয়। মস্তিষ্ককে যে যথাসময়ে কাজে লাগাতে না পারে তাকেই পড়তে হয় পদে পদে বিপদে। নাও, আর কথা নয়, সবাই প্রস্তুত হও। আমরা 3 একতলা বাড়ি দেখ পেরে একজন আমরা 3 জনে একটা ঝোপ বেছে নিয়ে তার ভিতরে বসে দেখলুম সামনেই সাদা কলি দেওয়া একখানা একতলা বাড়ি। দেখলেই বোঝা যায় বাড়িখানা নতুন। বাড়ির সদর দরজার চৌকাঠের উপরে একজন হৃষ্টপুষ্ট লোক বসে হুঁকো টানছে। তার একটু তফাতেই আর একটা লোক গাভীর দুগ্ধ দহন করছে। বাড়ির সামনে একটুখানি চাতালের মতো জায়গা, সেখানে 4 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পরস্পরের সঙ্গে কি কথাবার্তা কইছে। হেমন্ত ঠিক বলেছে, এদের কারোর চেহারাই কার্তিকের মতো নয়, বরং স্মরণ করিয়ে দেয় দুর্গা প্রতিমার মহিষাসুরকে। তাদের জন 3 মনে হলো হিন্দুস্থানি বলে। অনতি বিলম্বেই আমাদের 3 জন লোক বনের ভিতর থেকে আত্মপ্রকাশ করলে। দৃষ্টি আকর্ষণ করবার জন্যে তাদের চেষ্টাও করতে হলো না। তারা বাইরে আসবা মাত্রই সদর দরজায় লোকটা সবিস্ময়ে হুঁকোটা পাশে রেখে দিয়ে দাঁড়িয়ে উঠে হেঁড়ে গলায় হাঁকলে, এই কেরে কেরে? আমাদের লোকেরা দাঁড়িয়ে পড়ল চমকে ও থমকে। শত্রুদের অন্যান্য লোকেরাও সচকিত দৃষ্টিতে 2-1 মুহূর্ত এমনভাবে তাকিয়ে রইল যেন আগন্তুকরা আকাশ থেকে খসে পড়া মানুষ। আমাদের লোকেরা জড়সড় হয়ে পিছোতে লাগলো পায়ে পায়ে। তারপরেই উঠল মহা হইচই। বাড়ির ভিতর থেকেও আরো 4 জন লোক ছুটে এলো। তাদের মধ্যে একজনের চেহারা আবার একেবারে যমদূতের মতো, যেমন ঢ্যাঙা তেমনই চওড়া। আমাদের লোকেরা যেন প্রাণের ভয়েই বনের ভিতরে অদৃশ্য হলো। চাতালের উপরে কতকগুলো ছোট বড় কাটা বাঁশ পড়েছিল। শত্রুরা টপাটপ সেই বাঁশগুলো তুলে নিয়ে মারমূর্তি হয়ে গর্জন করতে করতে ছুটে গিয়ে ঢুকলো বনের ভিতরে। হেমন্ত হাসি মুখে বললে, বিনা রিহার্সালে আমাদের লোকেরা প্রথম শ্রেণীর অভিনয় করেছে। এখন ওরা শেষ রক্ষা করতে পারলেই হয়। কোনো ভয় নেই হেমন্তবাবু, সঙ্গে যাদের এনেছি তারা হচ্ছে বহু যুদ্ধজয়ী বীর। কিন্তু এইবারে আমরা কি বেরিয়ে পড়বো? না, আরো মিনিট 2 অপেক্ষা করা যাক। মিনিট 2 কাট। হেমন্ত বললে, আসুন, সৈন্যহীন রণক্ষেত্রে এইবার আমাদের বীরত্ব দেখাবার পালা। এত গোলমালেও বাড়ি থেকে যখন আর কেউ বেরোলো না, নিশ্চয়ই তখন পথ সাফ। তবু রিভলভারগুলো হাতে নেওয়া ভালো। সামনের জমিটা পার হলো। গাভীটা অবাক হয়ে আমাদের পানে তাকিয়ে রইল। বোধহয় আমাদের মতো ভদ্র চেহারা
এ অঞ্চলে সে আর কখনো দেখেনি। বাড়ির ভিতরে জনপ্রাণীর সাড়া নেই। 5খানা ঘর দূর, ঘরের দরজা খোলা। প্রত্যেক ঘরেই ঢুকলো, কোথাও কেউ নেই। হেমন্ত বারান্দায় বেরিয়ে এসে মাথা চুলকোতে চুলকোতে বললে, ব্যাপারটা বুঝতে পারছি না তো। হঠাৎ শোনা গেল শিশুর অস্পষ্ট কান্না। সতীশবাবু চমকে বললেন, ছেলে কাঁদে কোথায়? আমি দৌড়ে দালানের এক কোণে গিয়ে দেখলুম মেঝের উপরে পড়ে রয়েছে একটা মস্ত চৌকোনা সমতল লোহার দরজা। হাঁটু গেড়ে বসে হেঁট হয়ে দরজায় কান পেতে বললুম, এইখানে এইখানে, এরই তলা থেকে কান্নার আওয়াজ আসছে। দরজার উপরে আঘাত করে বুঝলুম পুরো লোহার পাত পিটে তৈরি, প্রকাণ্ড কড়ায় প্রকাণ্ড কুলুপ লাগানো। হতাশ স্বরে বললুম, এই কুলুপ ভাঙা অসম্ভব। এবারে ভিতর থেকে কান্না জাগলো একাধিক শিশু কণ্ঠের। সকাতরে একজন কাঁদছে, ওগো মাগো, ওগো বাবা গো। সতীশবাবু 2 কানে হাত চাপা দিয়ে বললেন, দিন রাত এই কান্না শুনতে শুনতে এরা এখানে বাস করছে? কি বাসন্য! হেমন্ত দরজার উপরে সজোরে 8-10 বার পদাঘাত করলেন। দরজা ঝনঝন করে বেজে উঠল। আমি বললুম, বৃথা চেষ্টা হেমন্ত, ওই গুন্ডাগুলো ধরা পড়লে তবেই চাবি দিয়ে দরজা খোলা যাবে। এখনো তো বনের ভেতরে কোনোই সাড়া শব্দ পাচ্ছি না। যদি ওরা পালিয়ে যায় তাহলে কি আমরা ওই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অভাগা শিশুদের কান্না শুনবো? তাছাড়া উপায়? উপায় আমার এই ব্যাগে। হেমন্ত যখনই বাইরে কোনো অ্যাডভেঞ্চারে বেরোতো, একটি ব্যাগ তার সঙ্গে সঙ্গে থাকতো সর্বদাই। তার মধ্যে যে কত রকম বৈজ্ঞানিক ও রাসায়নিক রহস্যের উপাদান এবং ছোট ছোট যন্ত্র সাজানো থাকতো, আমি তাদের হিসাবও জানি না, মর্ম বুঝি না। হেমন্তকে জিজ্ঞাসা করলে বলতো, এটি হচ্ছে আমার ভ্রাম্যমান ল্যাবরেটরি। বলা বাহুল্য, ব্যাগটি আজও আছে তার হাতে। সে ব্যাগ খুলে বার করলে কাচের ছিপি আঁটা 2টি ছোট ছোট শিশি। প্রচণ্ড কৌতূহল চোখে নিয়ে সতীশবাবু হেঁট হয়ে দেখতে গেলেন। হেমন্ত অপেক্ষাকৃত বড় শিশিটার চিপি খুলে লোহার দরজার একটা কড়ার গোড়ায় খানিকটা লালচে রঙের চূর্ণ ঢেলে দিলেন। তারপর অন্য শিশিটার ভিতর থেকে আর এক রকম চূর্ণ নিয়ে একটা চামচের ভিতরে রাখলেন। ঠিক সেই সময় বনের ভিতর থেকে শোনা গেল ধ্রুম 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 করে পরপর 3টে বন্দুকের আওয়াজ। হেমন্ত হাসতে হাসতে বললে, তাহলে বনবাসী বন্ধুরা বশ মানেননি, সেপাইদের সঙ্গে তারা লড়াই করছেন। বেশ বেশ, কিন্তু যুদ্ধে জিতে ফিরে এলেও দেখবে তাদের বন্দিশালা শূন্য পড়ে আছে। সতীশবাবু তফাতে সরে যান। রবিন, হাট যাও। দূর থেকেই দেখলুম হেমন্ত একটা দেশলাইয়ের কাঠি জেলে চামচের চূর্ণের উপরে ধরলেন। চূর্ণ জ্বলে উঠল। তারপরে সে চামচের জ্বলন্ত চূর্ণটা লোহার দরজায় ছড়ানো চূর্ণের উপর ফেলে দিয়ে চোখের নিমেষে লাফ মেরে তফাতে সরে এল। মুহূর্ত মধ্যে সেখানে জেগে উঠল একটা চোখ ধাঁধানো ভীষণ তীব্র অগ্নিশিখা। সঙ্গে সঙ্গে চড়চড় পটপট শব্দ। বিষম বিস্মিত চোখে আমরা দেখতে লাগলো যে জ্বলন্ত অংশটা যেন ক্রমে ক্রমে লোহার দরজার ভিতরে বসে যাচ্ছে। তারপর হঠাৎ হুড়মুড় ঝনাত করে একটা শব্দ হলো। বুঝলুম দরজা খুলে নিচে ঝুলে পড়েছে। আমি ছুটে গিয়ে দেখলুম লোহার দরজার একটা পাল্লায় যেখানে ছিল কড়ার গোড়া, সেখানটায় রয়েছে একটা এত বড় ছাদা যে হাতের মুঠো গলে যায় তার ভিতর দিয়ে। সতীশবাবু হতভম্বের মতন বললেন, কি কাণ্ড! থার্মিট। থার্মিট? ও বাবা, সে আবার কি? জার্মানির এসেন শহরের গোল্ডস ক্যামিডেট নামে এক রসায়নবিদ পণ্ডিতের আবিষ্কারক। আয়রন অক্সাইড আর মেটালিক অ্যালুমিনিয়ামের মিশ্রণে এটি প্রস্তুত। তার উপরে যদি ম্যাগনেসিয়াম পাউডার জ্বালিয়ে ফেলে দেওয়া হয় তাহলে এমন এক ভয়ানক আগুনের সৃষ্টি হয় যে তার তাপ ওঠে 5400 ডিগ্রি ফ্যারেনহাইট।
থার্মিট যেটুকু জায়গার উপরে ছড়ানো থাকে লোহার বা ইস্পাতের, কেবল সেইটুকু অংশই গলিয়ে দেয়। লোহার সিন্দুকের উপরে যদি এই থার্মিট ব্যবহার করা হয়, তারও দুর্দশা হবে ওই দরজাটার মতো। বাবা! হেমন্তবাবু, এত বৈজ্ঞানিক বুদ্ধি নিয়ে আপনি চোর হলে কলকাতার আর রক্ষে থাকতো না। এখন গল্প রাখুন মশাই, বনের ভিতরে কি হচ্ছে জানি না, আগে বন্দীদের উদ্ধার করুন। লোহার দরজায় তলায় একটা সিঁড়ি, তারপরে অন্ধকার। সতীশবাবু কোমল স্বরে ডাকলেন, নিচে কে আছো খোকাবাবুরা? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আমরা তোমার মা বাবার কাছ থেকে এসেছি। সিঁড়ির তলায় অন্ধকারের ভিতর থেকে উঁকি মারতে লাগলো তিনখানি শীর্ণ কাতর কচি মুখ। উদ্ভ্রান্ত তাদের চোখের দৃষ্টি। বাইরে একটা গোলমাল শোনা গেল। হেমন্ত বললে, সতীশবাবু, খোকাদের ভার আপনার উপরে, আমি গোলমালটা কিসের শুনে আসি। এসে রবিন। বাইরে গিয়ে দেখলুম ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ও জমাদার আসছে রিভলভার হাতে আগে আগে। তারপরেই এখানকার দুশ্মন চেহারার গুন্ডাগুলো, তাদের প্রত্যেকেরই হাতে হাত কড়া এবং সব পিছনে বন্দুকধারী 8 জন মিলিটারি পুলিশ। গুনে দেখলুম বন্দিরা সংখ্যায় 10 জন। হেমন্ত আনন্দিত কণ্ঠে বলে উঠল, যাক, বন্দুকের শব্দ শুনে আমার দুশ্চিন্তা হয়েছিল। এখন বোঝা যাচ্ছে বন্দুক ছোড়া হয়েছে কেবল এদের ভয় দেখাবার জন্যে। বুঝেছ রবিন? বিনা রক্তপাতে কেল্লা ফতে। চমৎকার! আমি বৈষ্ণবের ছেলে, রক্তপাত ভালোবাসি না। কলকাতায় এসেছি। ইন্সপেক্টরের সঙ্গে শ্যামলপুরের জমিদার পুত্র ও লৌহ ব্যবসায়ী পতিতপাবন নন্দীর পুত্রকে পাঠিয়ে দেওয়া হলো যথাস্থানে। সতীশবাবু দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে প্রাসাদের সামনে গাড়িতে অপেক্ষা করতে লাগলেন। রঙ্গমঞ্চ প্রস্তুত করবার জন্যে হেমন্তর সঙ্গে আমি ঢুকলুম রাজবাড়ির ভিতরে। আজকেই হচ্ছে মাসের 24 তারিখ। হেমন্ত কার্ড পাঠিয়ে দিল। 5 মিনিট যেতে না যেতেই ভৃত্য এসে আমাদের মহারাজা বাহাদুরের ড্রয়িং রুমে নিয়ে গেল। একখানা কৌচের উপরে মহারাজা বাহাদুর 4-5টা কুশনে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে রয়েছেন। তার চোখের কোলে গাঢ় কালিরে লেখা, মুখ যেন বিষণ্ণতার ছবি। কৌচের পিছনে দাঁড়িয়ে রয়েছেন মিস্টার গাঙ্গুলি। আমাদের দেখে মহারাজা ধীরে ধীরে উঠে বসলেন। তারপর বিরক্ত মুখে বললেন, হেমন্তবাবু, আপনি কি আজ মজা দেখতে এসেছেন? সে কি মহারাজ, আপনার দুঃখ শোক কি আমার পক্ষে কৌতুককর হতে পারে? তাছাড়া আর কি বলবো বলুন? শুনলাম আপনি আমার মামলা ছেড়ে দিয়ে হাওয়া খেতে গেছেন। এ কথা কে আপনাকে বললে? কেন গাঙ্গুলি? গাঙ্গুলি বললেন, চোরকে 15 লাখ টাকা দিয়ে আপনি যুবরাজকে ছাড়িয়ে আনতে বলেছিলেন। আমি কেবল সেই কথাই মহারাজ বাহাদুরকে জানিয়েছিলাম। ও কথা বলা আর মামলা ছেড়ে দেওয়া তো একই কথা। হুম, নিশ্চয়ই নয়। আমার সামনে অত বেশি চেঁচিয়ে জোরে জোরে কথা বলবেন না হেমন্তবাবু। আমার পদমর্যাদা ভুলে যাবেন না। পদমর্যাদা? পদ সেবা জীবনে কখনো করিনি, কাজেই কারোর পদের মর্যাদা নিয়ে মাথা ঘামাইনি কখনো। হেমন্ত হাসতে হাসতে বললে, অত্যন্ত সহজভাবে। এরকম স্পষ্ট কথা শুনতে বোধহয় মহারাজা বাহাদুর অভ্যস্ত নন। তিনি বিপুল বিস্ময়ে হেমন্তর মুখের পানে স্থির চোখে তাকিয়ে রইলেন। গাঙ্গুলি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, হেমন্তবাবু, ওসব বাজে কথা যেতে দিন। মহারাজ বাহাদুরের মেজাজ কিন্তু আজ ভালো নয়। ভুলে যাবেন না, আজ হচ্ছে মাসের 24 তারিখ। আমি কিছুই ভুলিনি মিস্টার গাঙ্গুলি। আজ মাসের 24 তারিখ বলেই আমি এখানে এসেছি। হ্যাঁ, মজা দেখতে। আমার যাবে 15 লক্ষ টাকা জলে, আর আপনি দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা। আমি মজা দেখতে আসিনি মহারাজা, মজা দেখাতে এসেছি। এ কথার অর্থ? অর্থ হচ্ছে প্রথমত আপনার 15 লক্ষ টাকা জলে পড়বে না, স্থলেই থাকবে, অর্থাৎ ব্যাংকে। অর্থটা আরো জটিল হয়ে উঠল, নয় কি গাঙ্গুলি? আমি তো অর্থই খুঁজে পাচ্ছি না। এ হচ্ছে অর্থহীন কথা। আচ্ছা আচ্ছা, সতীশবাবু এসেই এর অর্থ বুঝিয়ে দেবেন। তিনি গাড়িতে বসে আছেন, ডেকে পাঠান। যাও তো গাঙ্গুলি, সতীশবাবুকে এখানে নিয়ে এসো। গাঙ্গুলি ঘর থেকে বেরিয়ে গেলেন। হেমন্ত বললে, মহারাজা,
প্রথমে আমি ভেবেছিলাম কলকাতায় নিজস্ব কোনো ছেড়ে ধরার দল যুবরাজকে চুরি করেছিল, কারণ আপনারা কলকাতায় আসবার আগেই চুরি গিয়েছিল আরও 2টি ছেলে। কিন্তু তারপরেই আমার ভ্রম বুঝেছি। এখন জানতে পেরেছি যে প্রধানত পুলিশের চোখে ধুলি নিক্ষেপ করবার জন্যেই প্রথম ছেলে 2টি চুরি করা হয়েছিল। কিন্তু চোরের আসল উদ্দেশ্য ছিল দুর্জয়গড়ের যুবরাজকেই চুরি করা। মহারাজা ফ্যাল ফ্যাল করে হেমন্তর মুখের পানে তাকিয়ে বললেন। আপনার কোনো কথারই মানে আজ বোঝা যাচ্ছে না। ঠিক এই সময় ঘরের ভিতরে এসে দাঁড়ালো সতীশবাবুর সঙ্গে দুর্জয়গড়ের যুবরাজ। মহারাজা নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারলেন না, হাঁ করে তাকিয়ে রইলেন স্তম্ভিত চোখে। বাবা বাবা বলে চেঁচিয়ে উঠে যুবরাজ ছুটে গিয়ে পিতার কোলের ভিতরে ঝাঁপিয়ে পড়ল। ছেলেকে 2 হাতে জড়িয়ে ধরে মহারাজা খানিকক্ষণ আচ্ছন্নের মতো রইলেন। তার 2 চোখ ঝাঁপিয়ে পড়তে লাগলো আনন্দের অশ্রু। তারপর আত্মসংবরণ করে 2 হাতে ছেলের মুখ ধরে তিনি বললেন, হুকুন হুকুন, হ্যাঁ এতদিন তুই কোথায় ছিলি বাছা? আমাকে ধরে রেখেছিল বাবা। কে তাদের চিনি না তো। কে তোকে ফিরিয়ে এনেছে? যুবরাজ ফিরে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিলেন। মহারাজা ব্যস্তভাবে দাঁড়িয়ে উঠে বললেন, হ্যাঁ আপনারা আমার ছেলেকে বাঁচিয়েছেন? আপনারা? আপনাদের এখনই আমি পুরস্কার দেব, কল্পনাতীত পুরস্কার। আমার চেকবুক কই? গাঙ্গুলি, গাঙ্গুলি। সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি তো এখন আসতে পারবেন না মহারাজ, তিনি একটু বিপদে পড়েছেন। বিপদ? গাঙ্গুলি আবার কি বিপদে পড়ল? তিনি বাইরে গিয়ে যেই দেখলেন গাড়ির ভেতরে আমার পাশে বসে আছেন যুবরাজ, অমনি হরিণের মতো ছুটে পালিয়ে যাচ্ছিলেন। তখনই আমার পাহারাওয়ালারা গিয়ে তাকে ধরে ফেলবে। এতক্ষণে হাতে তিনি লোহার বালা পড়েছেন। মহারাজা ধপাস করে কৌচের উপরে বসে পড়ে বললেন, আবার সব মানে গুলিয়ে যাচ্ছে, সব মানে গুলিয়ে যাচ্ছে। কিছু গুলোবে না মহারাজ, সব আমি বুঝিয়ে দিচ্ছি। মামলাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দৈবগতিকে একটা সাংকেতিক শব্দ লেখা বিজ্ঞাপন দেখে আবিষ্কার করে ফেলেছিলাম যে কলকাতায় কেউ আমেরিকান অপরাধীদের অনুকরণে ছেলে ধরবার জন্য গুন্ডার দল গঠন করেছে। সে দলপতি হলেও গুন্ডাদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করে না, অনেক কাজই চালায় সাংকেতিক লিপির দ্বারা। সে যে যুবরাজকে কোনো দ্বীপে লুকিয়ে রেখেছে এও টের পেল। তার নিজের হাতে লেখা এক পত্র পেয়ে আরও আন্দাজ করল সে আমেরিকা ফেরত, কারণ যে চিঠির কাগজ সে ব্যবহার করেছে তা ক্যালিফোর্নিয়ায় তৈরি, কলকাতায় পাওয়া যায় না। তারপর রাজবাড়িতে সে খোঁজ নিয়ে যখন জানলাম যে আপনার সঙ্গে গাঙ্গুলিও আমেরিকায় গিয়েছিল, তখন প্রথম আমার সন্দেহ আকৃষ্ট হয় তার দিকে। তারপর একদিন গাঙ্গুলি নিজেই তার মৃত্যুবাণ তুলে দিলে আমার হাতে। কোন খেয়ালে জানি না, মহারাজের কাছ থেকে পুরস্কার ঘোষণার বিজ্ঞাপন লিখবার ভার পেয়ে সে আমাদের সাহায্য গ্রহণ করলে। রবিনের মুখে ভাষা শুনে সে নিজের হাতে লিখে নিলে, আর তার সেই হাতের লেখা হলো আমার হস্তগত। সাংকেতিক লিপির লেখার সঙ্গে তার হাতের লেখা মিলিয়েই আমার কোনো সন্দেহই রইল না। মহারাজা অভিযোগ ভরা কণ্ঠে বললেন, সব রহস্য জেনেও আপনি তখনই ওই মহাপাপী সাধুর মুখোশ খুলে দেননি কেন? দেয়নি, তার কারণ আছে মহারাজ। অসময়ে গাঙ্গুলিকে গ্রেপ্তার না করবার 3টে কারণ হচ্ছে, ওইটুকু প্রমাণ আমার পক্ষে যথেষ্ট হলেও আদালতের পক্ষে যথেষ্ট নয়। গুন্ডার দল তখনও ধরা পড়েনি। দলপতির গ্রেপ্তার হওয়ার খবর পেলে গুন্ডারা হয়তো প্রমাণ নষ্ট করবার জন্যে যুবরাজকে হত্যা করতেও পারত। ঠিক ঠিক হেমন্তবাবু, আপনার কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি কি পুরস্কার চান বলুন? পুরস্কার? আমি পুরস্কারের লোভে কোনো মামলা হাতে নিই না। ভগবানের দয়ায় আমার কোনো অভাব নেই। আমি কাজ করি কাজের আনন্দেই। না না, পুরস্কার আপনাকে নিতেই হবে। নিতেই হবে? বেশ,
এ বিষয় নিয়ে আপনি সতীশবাবুর সঙ্গে কথা কইতে পারেন। ও ওঠো হে রবিন, মহারাজকে প্রণাম করে আমি এখন সবেগে পলায়ন করতে চাই। এই ছিল আজকের গল্প মুখ আর মুখোশ। একটি গল্প যেখানে চোখ যা দেখেছে তা সব নয়, মুখ যা বলে তা সব সত্য নয়। এখানে প্রতিটি ছায়া, প্রতিটি নীরবতা কিছু লুকিয়ে রেখেছে, যা হয়তো আজও আপনার মনকে ছুঁয়ে গেছে। গল্প শেষ হলেও মুখোশ এখনো রয়ে গেছে, আর প্রশ্নগুলো দাঁড়িয়ে আছে অম্লান, অমীমাংসিত। সাবধানে থাকুন, কারণ যে কেউ আপনার কাছে পরিচিত মনে হতে পারে সত্যিই পরিচিত নয়। আবার দেখা হবে আরেকটি রহস্যময় যাত্রায়। ধন্যবাদ।